ঠিক আছে, আমাদের ফেসবুক লাইভ মনে হয় অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা মনে হয় শুরু করতে পারি। আর টাইম তো আমরা তো এই টাইমে শুরু করতেছি, তো তোমাদের পার্টিসিপেন্টের সংখ্যা আজকে বেশ কম দেখা যাচ্ছে। তো ওদের জন্য আর ওয়েট করতে পারতেছি না, আমরা শুরু করেই ফেলি। আমাদের হচ্ছে তাহলে অ্যালকিনের বিক্রিয়া আমরা পড়তেছিলাম, এবং গতদিন আমরা যে টপিকটা পড়ছি ওখান থেকে আসলে এক্সামে ভালো রকমের প্রশ্ন আসবে। তো সবাই আশা করি টপিকগুলো দেখতেছো, যে কিভাবে উৎপাদক থেকে বিক্রিয়ক চিহ্নিত করা যায়, নাম বের করার জন্য প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এরকম নানান কিছু হচ্ছে লাগতে পারে। আচ্ছা, বিনীতা একটা কোশ্চেন করছো একটা, আচ্ছা অ্যালকাইলের এমসিকিউটা মনে করাই দিতে বলছিলাম। ঠিক আছে, প্রশ্ন তো গেছি ভুলে, সমস্যা নেই, ওইটা আমরা তুমি ক্লাসের পরের দিকে আমার মনে থাকবে, বা যদি দেখো যে কোনো কিছু হচ্ছে না, ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তখন আরেকবার একটু মনে করাই দিও। আর নাজমুল হুদা রাজু বলছো কি এলাইল হ্যালাইট, কে এলাইল হচ্ছে একটা মূলক, আমার মনে হয় যেখানে নামটা দেখছো সেখানে সংকেতটাও ছিল, এটা সংকেতটা দেখে নিলেই হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এটা এমসিকিউ এর জন্য জেনেও রাখো, যদি কখনো এলাইল মূলকের সংকেত চায় তখন যেন এটা লিখে দিতে পারো আর কি। আপাতত আমাদের এখানে আজকে আমরা অ্যালকিনের আরেকটা বিক্রিয়া দেখব। তো অ্যালকিনের সংযোজন বিক্রিয়া আমরা অলরেডি দেখে ফেলছি, ওজনীকরণ বিক্রিয়া আমরা দেখে ফেলছি, আর সংযোজনের মধ্যে আর অনেকগুলো ছোট ছোট ভাগ ছিল। এরপর যেটা রিয়াকশন দেখা যায় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অক্সিডেশন বা হচ্ছে জারণ। এটাও ইম্পর্টেন্ট, ভিন্ন রকমের এবং ভিন্ন কারণে ইম্পর্টেন্ট, এটা আমরা আস্তে আস্তে ডেসক্রাইব করবো তোমাদেরকে। এটা এসএসসি তে ছিল। আচ্ছা, তার থেকে বড় কথা হচ্ছে এটা, যে বেসিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোন একটা ক্ষারীয় দ্রবণ যদি নাও, কস্টিক পটাশ মিশ্রিত দ্রবণ, তখন এই দুইটা বস্তু নিজেরা নিজেরা বিক্রিয়া করে, আগে আগে রিয়াক্ট করলে এখান থেকে তুমি K2MnO4, H2O এবং হচ্ছে জায়মান অক্সিজেন, এই তিনটা জিনিস হচ্ছে এখান থেকে তৈরি হবে। এবং আমরা কিছুদিন আগেও তোমাদেরকে বলতেছিলাম যে রিডক্স বিক্রিয়া, জারণ বিজারণ অক্সিডেশন রিডাকশন যে যেটাই বলো, এটাকে আমরা মডার্ন টাইমে হচ্ছে ইলেকট্রন ডোনেট করা একসেপ্ট করা, কেউ ইলেকট্রন দান করছে কেউ গ্রহণ করছে, এগুলা দিয়ে হচ্ছে ডেসক্রাইব করার চেষ্টা করি। কিন্তু যখন হচ্ছে আমরা পুরনো মতবাদ মানে আগের থিওরি দিয়ে যখন এগুলাকে ডেসক্রাইব করতে চাই, এই ইলেকট্রনীয় মতবাদ আসার আগে, তখন এগুলাকে ডেসক্রাইব করা হতো এই নেসেন্ট অক্সিজেনের মাধ্যমে। যারা অক্সিডেন্ট বা জারক তাদের বৈশিষ্ট্যই হচ্ছে তারা নেসেন্ট অক্সিজেন তৈরি করে, আর যারা হাইড্রোজেন প্রডিউস করে এরকম তাদেরকে আমরা বলতাম হচ্ছে রিডাকটেন্ট বা হচ্ছে বিজারক। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিইং দ্য অক্সিডেন্ট বা জারক, সে কিন্তু এই নেসেন্ট অক্সিজেনটা তৈরি করার কথা, সেটা তৈরি করে। দেন যেটা ঘটনা হয়, কোন একটা অ্যালকিনের মধ্যে যখন আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা যোগ করি, আমরা এইভাবে দেখাচ্ছি যে আমরা একটা টেস্ট টিউবের মধ্যে ধরো অ্যালকিন ছিল, সেটার মধ্যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা ক্ষারীয় দ্রবণ বা বেসিক সলিউশন যোগ করলাম। তো যোগ করলে সব তো একসাথেই বিক্রিয়া করে, বাট সব একসাথে বিক্রিয়া লিখলে মাথা মুন্ডু কিছু বোঝা যাবে না, যে কে কাকে অ্যাটাক করলো আগে পরে ব্যাপারগুলো বোঝা যায় না। তো এই পুরো জিনিসটা ক্লিয়ারলি বোঝার জন্য আমরা আগে একটা স্টেপ লিখে দিলাম, যে প্রথমে আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ক্ষারের মধ্যে একটা রিয়েকশন হয়, হয়ে তারা খুব ইম্পর্টেন্ট এই জায়মান অক্সিজেন বা নেসেন্ট অক্সিজেনটা আগে তৈরি করে। দেন এই পানি আর নেসেন্ট অক্সিজেনের পার্টটা আসলে পরের ধাপে এই অ্যালকিনটাকে হচ্ছে অ্যাটাক করে। তো এই রিয়েকশনের প্রোডাক্টটা বেসিক্যালি মুখস্থ করা ছাড়া উপায় নাই, বাট একটু সুকৌশলে আকালে এটা তুমি মুখস্থ করা ছাড়াই লিখতে পারবা। পানি, তার মধ্যে আরো একটা অক্সিজেন, তাহলে একটু চিন্তা করে বলো তো এই পুরো জিনিসটাকে একসাথে আমরা কি বলতে পারি? H2O+O, H2O2 এইভাবে বলা যায়। H2O2 কে তুমি আবার মনে মনে যে এখানে যে অংশটা লিখতেছে এটা কিন্তু আনঅফিসিয়াল ইনফর্মাল, এটা দেখানো দরকার নাই, মনে মনে চিন্তা করবা যে H2O2 এটাকে তুমি চাইলে দুইটা OH এর কম্বিনেশন লিখতে পারো, OH বন্ড OH, তাহলে H2O2 চলে আসবে। এখন তুমি বিক্রিয়াটাকে সিম্পল একটা মানে এডিশন টাইপ রিঅ্যাকশন মনে করবা আর কি। ধরো এই বস্তুটাকে, অ্যালকেনটাকে সিম্পল একটা সংযোজন বিক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে গেলে কি করতে হতো? প্রথমে পাই বন্ডটা ভেঙে দিতে হতো, তারপর কি হতো, সেই পাই বন্ড এরকম দুই টুকরা হয়ে দুদিকে ঝুলতে থাকতো। দেন এখানে একটা হাতে আমরা ওএইচ দিয়ে দিতাম, আরেকটা হাতে আমরা আরেকটা ওএইচ দিয়ে দিতাম। তো এখানেও বেসিক্যালি এই প্রোডাক্টটাই হচ্ছে তৈরি হয়, যদিও মেকানিজম ডিফারেন্ট এবং মেকানিজম আমাদের সিলেবাসে নাই, তাই অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে সেই প্রশ্নের উত্তর আপাতত আমাদের না জানলেও চলে।
আমাদের শুধু দরকার স্ট্র্যাটেজি, কিভাবে আমরা প্রোডাক্ট বা উৎপাদটা হচ্ছে লিখতে পারি। তো উৎপাদটাকে আমরা এইভাবে হচ্ছে লিখতে পারি। এরকম 2 হাইড্রক্সিল বিশিষ্ট যে যৌগটা, এটাকে আমরা কমনলি, মানে আইইউপিএসসি স্ট্যান্ডার্ড না, এটাকে আমরা সাধারণ নাম হিসেবে গ্লাইকল কম্পাউন্ড বলি। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা ইথিন নামক যৌগটাকে নিতাম, তার মধ্যে যদি এই পানি এবং নেসেন্ট অক্সিজেনকে যোগ করা হতো, সবাই একটু দেখো বুঝতেছো কিনা, না বুঝার কিছু নাই, অত্যন্ত সহজ করেই বলা হচ্ছে, সহজ যে জিনিসটা। এই যে এরকম একটা যৌগ পাওয়া যেত, এই যৌগটাকে তখন আমরা কমন ল্যাঙ্গুয়েজে বলি ইথিলিন গ্লাইকল। এটা কিন্তু আইইউপিএসসি নাম না, আবার মনে করাই দিচ্ছি, এটা হচ্ছে সাধারণ নাম বা, ঠিক আছে, ইথিলিন গ্লাইকল। বরং এটার আইইউপিএসসি নাম তোমার কাছে চাইতে পারে, সেক্ষেত্রে তোমরা ট্রাই করে দেখতে পারো, যেহেতু নামকরণের কিছু ক্লাস আমরা করে ফেলছি অলরেডি। এই CH2OH, CH2OH, এটার আইইউপিএসসি নাম কি হওয়া উচিত? মুখেও বলতে পারো, লিখেও দিতে পারো। আর ওভারঅল বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট আমরা 2 লাইন বাংলা কথা এখনো বলবো, বাট বিক্রিয়াটার ব্যাপারে আর কোনো কথা নাই। বিক্রিয়াটা দেখো বোঝা গেল কিনা, কিভাবে সলভ করতে হবে। এখন দুইটা কাজ, একটা হচ্ছে এই যৌগটার আইইউপিএসসি নাম আমাদের লাগবে। কেউ বলতে পারবা তোমাদের মধ্যে? প্রথমত, ওএইচ মূলক কিসের ফাংশনাল গ্রুপ, কোন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক এটা? ইথিলিন ডাইল। ইথিলিন ডায়ল তো বলা যাবে না, ইথিলিন তো আইইউপিএসসি নেম না, ইথিলিন তো হচ্ছে প্রাচীন নেম। এটার নাম বলতে হবে, ওই যে তোমরা নেমিং পুরোটাই ভুলে গেছো বোঝা যাচ্ছে, তো ওই লেকচার গুলা কিন্তু বারবার ইথেনল। একটু রিভিউ করতে থাকো। এটা হচ্ছে ইথেন 1,2 ডাইঅল, এরকম কিছু একটা হওয়া উচিত। জাওয়াদ হামিম যেমন একটা খুবই উদ্ভট নাম বলছো, মানে বোঝা যাচ্ছে যে কিছু কিছু মূলকের নাম মনে আছে বাট প্রসেস ভুলে গেছো। তো সবাই ওই যে আমাদের স্টার্টিং এর লেকচার 6 থেকে 10 মনে হয়, এরকম 3-4টা লেকচার কিন্তু আমরা নামকরণের পিছনে দিয়েছিলাম। তো ওখানে কিন্তু বেসিক টুকু আমাদের জানার কথা, সবাই কাগজপত্র উল্টায় ওটা একটু রিভিউর মধ্যে রাখো। এটা লাগবে না, আবারও বলতেছি লাগবে না, বাট এরকম মাঝে মধ্যে প্রশ্ন করলে যেন লিস্ট সঠিক নামটা আসে আর কি তোমাদের কাছ থেকে। তো এটা ভাইয়া হচ্ছে কোন ইথিলিন। যৌগ গ্লাইকল হওয়ার শর্ত কি? 2টা ওএইচ থাকবে বললাম তো। ওই যে ধরো এই কম্পাউন্ডটা যদি এরকম না হয়ে এইটা যদি এরকম হইতো, এরকম হইতো, তাহলে এটার নাম আমরা কি বলতাম? 3 কার্বন আছে, এটার নাম হইতো প্রোপিলিন গ্লাইকল। বুঝছো? ভাই ওএইচ গুলা পাশাপাশি কার্বনে থাকতে হবে তো এরকম কোন তুমি, শর্ত কি হ্যাঁ, এই আছে? যে 1,2 ডাইঅল টাইপ জিনিস যেটা, এটাকেই হচ্ছে প্রচলিত ভাষায় আমরা গ্লাইকল বলি আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অক্সিডেশন বা জারণের বিক্রিয়াটা, নামকরণের পার্ট। এবং 2 লাইন বাংলা বলবো বলছিলাম, সেই বাংলাটা হচ্ছে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইটার কালার কি? কালার তো জানো বা দেখছো মনে হয়, এটা কালারকে যাই বলো বুঝাইতে পারলেই হয়। এটাকে কোনো কোনো বইতে পিঙ্ক বা গোলাপি বলে, কোনো কোনো বইতে পার্পেল বলে, পার্পেল অবশ্য বলে না কেউ, বাট অ্যাকচুয়ালি এটা কালার পার্পেল। এটা হচ্ছে ভায়োলেট বা বেগুনি বলা থাকে। তো গোলাপি, বেগুনি, পার্পেল, যে যেটা পারো বলতে পারো। এই টাইপের একটা কালার থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। আর বিক্রিয়া করার পরে যে গ্লাইকল কম্পাউন্ডটা তৈরি হয়, এটা হচ্ছে বর্ণহীন। তো এখানেও আমরা একটা সিমিলার টাইপের কালার চেঞ্জ দেখি, যে বিক্রিয়ার শুরুতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পিঙ্ক বা বেগুনি বা সে পার্পেল কালারটা দেখা যায়, বাট যখন বিক্রিয়াটা কমপ্লিট হয়, পুরো বিক্রিয়াটা যখন ঘটে, তখন গ্লাইকল যৌগ যখন তৈরি হয়, তখন আসলে এটা বর্ণশূন্য বা বর্ণহীন হয়ে যায়। তো এই কালার চেঞ্জ করাটাকেও আমরা আসলে এই যে অসম্পৃক্ততার একটা টেস্ট বলি, আনস্যাচুরেশন টেস্ট। এবং এই টেস্টটাকে বলে হচ্ছে বেয়ার পরীক্ষা। ঠিক আছে, এটা সায়েন্টিস্টের নাম হচ্ছে বেয়ার, যতটুকু মনে পড়ে বানানটা এরকম। তো তার নাম অনুযায়ী এটাকে বলে হচ্ছে বেয়ার পরীক্ষা বা হচ্ছে বেয়ার টেস্ট।
ঠিক আছে, এটা তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হবে? এইটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েও হবে। কারণ হচ্ছে, আচ্ছা একটু ইয়ে আছে, ক্রিটিক্যালিটি আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে তুমি আবার এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিতে পারবে না, তোমাকে আবার সোডিয়াম পারম্যাঙ্গানেট নিতে হবে। তো বেসিক্যালি এখানে কস্টিক পটাশের রোল হচ্ছে সে শুধু ক্ষারের সাপ্লাই বা ক্ষারের সাপোর্টটা দেয়, কিন্তু এইখানে কমন আয়ন মানে আয়ন গুলার ম্যাচিং এর একটা ব্যাপার আছে। এখানে এক জায়গায় যদি সোডিয়াম আয়ন থাকে, এক জায়গায় যদি পটাশিয়াম আয়ন থাকে, তখন এই রিঅ্যাকশনটা সাকসেসফুলি কমপ্লিট হয় না এবং উৎপাদের পরিমাণ কম বেশি হয়ে যায়। তো এটা হচ্ছে রিডক্স বিক্রিয়া সলভ করার একটা কমন কার্টেসি, যে তুমি যদি এখানে পটাশিয়াম রাখো, এক্সপেক্টেড হচ্ছে এখানেও পটাশিয়াম থাকবে, এখানে সোডিয়াম রাখলে এখানেও সোডিয়াম থাকবে। তো তুমি মনে হয় তোমার উত্তর পাইছো। যদি এখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে চাও, তাহলে এখানে আবার তোমার সোডিয়াম পারম্যাঙ্গানেট নিতে হবে। কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেরকম অ্যাভেলেবল এবং শক্তিশালী ক্ষার, সোডিয়াম পারম্যাঙ্গানেট একই রকম অ্যাভেলেবল এবং শক্তিশালী না। তো তোমার জন্য আসলে খুব বেশি স্কোপ নাই, তোমাকে ঘুরে ফিরে আসলে এই কম্বিনেশনটাই নিতে হবে সেক্ষেত্রে। ওইটার কালার কি? কোনটা? সোডিয়াম সোডিয়াম, পারম্যাঙ্গানেট? হ্যাঁ। সোডিয়াম পারম্যাঙ্গানেটের কালার আমার একটু দেখতে হবে, আমার মনে নাই, বাট এরকম ব্রাইট কালার মেবি না আর কি ওটার। আবার হইতেও পারে, কারণ এখানে ওইখানেও ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। এই যৌগগুলির কালার বেসিক্যালি ডিপেন্ড করে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার উপরে। তো ওখানেও +7, বাট আমি না জেনে আসলে এক্স্যাক্টলি কালারটা বলতে পারতেছি না। ওইটা আমরা যে কেউ একটু গুগল সার্চ দিলেই হচ্ছে পেয়ে যাবো আর কি। ঠিক আছে, তো তুমিও দেখো সার্চ করে, অথবা আমাদেরকে পরে জানাও আর কি, বা আমরা তোমাদেরকে দেখে জানাইতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এই বেয়ার পরীক্ষা এবং হচ্ছে আমাদের এই অক্সিডেশন বিক্রিয়া, যেটা জারণ বিক্রিয়া, এটা দুই ভাবে পরীক্ষা আসতে পারে। জারণ বিক্রিয়া হিসাবেও আসতে পারে, বেয়ার পরীক্ষা হিসাবেও আসতে পারে, অসম্পৃক্ততার পরীক্ষা হিসাবে আসতে পারে, গ্লাইকোল প্রস্তুতি হিসাবে আসতে পারে, যে কোনো ভাবে পরীক্ষা আসতে পারে। প্রত্যেকটা ডাইমেনশন মাথায় রাখতে হবে। দেন ফোর্থ রিয়াকশন হচ্ছে পলিমারকরণ, বাট এটা আমরা এখন পড়বো না, এটা খুবই লেস ইম্পর্টেন্ট জিনিস, এবং এটার জ্ঞাতি ভাই বোন কাজিন টাইপ টপিক সামনে আরো রয়ে গেছে, তো এটাকে আলাদাভাবে এফোর্ট দিয়ে লাভ নাই। আমরা সিমিলার বিক্রিয়াগুলো যখন আসবো তখন আমরা একবারে সবগুলা হচ্ছে পড়ে ফেলবো। আচ্ছা, বিনীতা অলরেডি সার্চ দিচ্ছে, এটা হচ্ছে ডার্ক পার্পেল কালার। ঠিক আছে, তো কালার নিয়ে তার মানে খুব বেশি প্রবলেম হবে না। প্রবলেম পার্টটুকু হবে হচ্ছে অ্যাভেলেবিলিটি বা ওই পার্টগুলি। ঠিক আছে, সেই হিসাবে হচ্ছে আমাদের অ্যালকিনে আর কিছু লাগবে না আপাতত, লাগলে আমরা পরে আবার দেখবো, বাট আপাতত হচ্ছে আমরা সংযোজন, সংযোজনের ভিতরে যত কিছু আছে, মার্কোনিকোভ, ব্রোমিন টেস্ট, এই সব কিছু আমাদের লাগবে সিকিউ এর জন্য। ফলোড বাই হচ্ছে ওজোনোলাইসিস, ওজন সংযোজনের মধ্যে যত রকম ঘটনাবলী ছিল, ডাবল বন্ডের কাউন্ট, ডাবল বন্ডের পজিশনিং, এই জিনিসগুলো লাগবে আমাদের। আর লাগবে হচ্ছে আমাদের এই যে বেয়ার টেস্ট। ঠিক আছে, বক্তিয়ার জিজ্ঞাসা করছো যে হাইড্রোজেন পারঅক্সাইড এক্সপ্লোসিভ কিনা। হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এক্সপ্লোসিভ বানানো যায়, বাট বা ওইটা পয়জনাস টাইপ বলতে পারবো না। এক্সপ্লোসিভ মানে তো যেটা ধরো বিস্ফোরণ হচ্ছে, যেটা ধরো লিকুইড হাইড্রোজেন পারঅক্সাইড, ওইটা তো এক্সপ্লোড করবে না, বুঝছো? আচ্ছা, অ্যালকিনের পরে আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যালকাইন। তো যত হচ্ছে আমরা এরকম অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন করে সামনে আগাতে থাকবো, তত হচ্ছে দুইটা ঘটনা ঘটতে থাকবে। এক, কিছু পার্ট সহজ হতে থাকবে। কিছু পার্ট সহজ কেন হতে থাকবে? কারণ কিছু টপিক আসলে কমন। এই টপিক ধরো অ্যালকিনে পড়েছো, সিমিলার টাইপ জিনিস অ্যালকাইনে আসবে। তো কমন যে পার্টটা, সেই পার্ট অবভিয়াসলি ইজি হইতে থাকবে, কারণ তুমি একই জিনিস বারবার দেখতে থাকবে এবং তুমি ইউজ টু হয়ে যাবা। আর আরেকটা পার্ট হচ্ছে গভীর গভীর জিনিসপত্র আসতে থাকবে, তো ওই পার্ট গুলা দিকে একটু ফোকাসড হইতে হবে। এবং এক্সামেও ওই কমন জিনিস যেগুলো বারবার সব টপিকে একটু একটু করে আসে, এগুলো আসলে এক্সামের জন্য একটু কম ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট হলেও এক্সামে এগুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে আসে। বাট যেগুলো খুব ডিটেইল এবং ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা এরকম সমগোত্রীয় শ্রেণীর, এগুলো কিন্তু এক্সামের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট হবে। যেমন অ্যালকাইন,
অ্যালকাইনের কাহিনী কি? অ্যালকাইনের ফাংশনাল গ্রুপ হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এখানে প্রত্যেকটা কার্বন হচ্ছে কোন হাইব্রিডাইজেশনে আছে? এসপি হাইব্রিডাইজেশন। এইসব ইন্ট্রোডাক্টরি জিনিস আমরা জানি। দেন আমরা যদি বলি এটার প্রিপারেশন, তো ফার্স্ট থিং প্রিপারেশন, এটার ব্যাপারে আমরা আগে কি বলেছিলাম প্রস্তুতির ব্যাপারে, যে যত আমরা সামনের টপিক পড়ব তত কিন্তু এগুলো কিছু কিছু কমন পড়তে থাকবে। যেমন একটু চিন্তা করে বলো তো, অ্যালকাইনের কোনো অলরেডি কোনো প্রিপারেশন কি আমরা পড়েছি? বা বলতে পারবা কেউ অ্যালকাইন কিভাবে প্রস্তুত করা যেতে পারে? অ্যালকাইনের মধ্যে ট্রিপল বন্ড, তো কমন সেন্স কি বলে? এটা তো সংযোজন দেওয়ার কিছু নাই, সংযোজন করলে বন্ধন কমে, মানে চার্ট বন্ধনের কোনো কিছু যেহেতু আমাদের কাছে নাই, তার মানে সংযোজন করে তো তুমি কখনো অ্যাটলিস্ট অ্যালকাইনে ল্যান্ড করতে পারবে না। তার মানে অ্যালকাইনে যাওয়ার ওয়ে আসলে খুব লিমিটেড। এখানে কোন টাইপের বিক্রিয়া ছাড়া করা যাবে না বলো তো? অপসারণ বা হচ্ছে এলিমিনেশন, এই রিয়াকশন ছাড়া আসলে খুব বেশি স্কোপ আমাদের হাতে থাকাই উচিত না। তো অলরেডি আমাদের এই ইথাইন তৈরি করার বা অ্যালকাইন তৈরি করার কোনো বিক্রিয়া দেখানো হয়েছে কিনা একটু চিন্তা করতে পারো। ধরো তোমার কাছে ইথেন ছিল, মানে আমরা যদি ওইভাবে দেখাই তোমাকে অ্যালকেন থেকে অ্যালকাইন কিভাবে বানাবো। অ্যালকেন ডিরেক্টলি কোনো বিক্রিয়ায় পার্টিসিপেট করে না আমরা জানি, প্রতিস্থাপন ছাড়া। তো আমরা ধরো ওকে প্রথমে ক্লোরিনেশন করলাম, আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে ক্লোরিন দেওয়া হলো। তখন কি হয়, ওর একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে এরকম একটা যৌগে ওরা পরিণত হয়। দেন কারো মনে আছে এই যৌগটাকে যদি আমরা এলিমিনেশনের পথে নিতে চাই তাহলে কোন বিকারক যোগ করতে হয়, কি যোগ করে তারপরে বিক্রিয়াটা ঘটাতে হবে? এখানে একটা ক্ষার দ্রবণ দিতে হবে, এটা কস্টিক পটাশ বা কস্টিক সোডা হতে পারে। অ্যালকোহল দ্রবণে। হ্যাঁ, বাট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যালকোহল মিশ্রিত হতে হবে। আর যদি আমরা জল মিশ্রিত বা পানি মিশ্রিত নেই তাহলে কি হয়, এটা প্রতিস্থাপনের দিকে ধাবিত হয়। বলেছিলাম মনে হয়, মনে আছে তোমাদের? তো এটার প্রোডাক্টটা কি হয় মনে আছে? ওই যে গ্র্যাভিটি ট্যাভিটি অনেক কিছু দিয়ে তোমাদেরকে বলা হয়েছিল, ইথিন তৈরি হয়। তাই না? এখান থেকে এইচসিএলটা এই অংশটা বের হয়ে চলে যায়, আর বাকি বন্ডগুলো নিচে টিচে পড়ে এখানে একটা অ্যালকিন বা ইথিন তৈরি হয়। তো বাকি পার্টটাকে আমি দূরেই লিখি যেহেতু এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু না। তাহলে আমরা ফার্স্টলি কি বুঝতে পারলাম, যে এখান থেকে হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকিন, মানে সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডের কম্পাউন্ড কিন্তু চলে আসছে। এবার অ্যালকিনটাকে আমরা কি করতে পারি, ধরো এখানে আবার আমরা কোনো একটা কম্পাউন্ড দিতে পারি, ধরো ক্লোরিন দিতে পারি। ক্লোরিন দিলে কি হবে বলো তো? CH2Cl, CH2Cl এরকম একটা যোগ হবে, মানে আবার একটা বন্ধন ভাঙবে, ভেঙে দুই হাতে দুইটা ক্লোরিন চলে যাবে। দেন এই যৌগটার মধ্যে তুমি যদি আবার অ্যালকোহলীয় কস্টিক পটাশ দাও, মানে এটি একটু আলাদাভাবে ফোকাসড ওয়েতে দেখো যদি আগে না দেখে থাকো, যে CH2Cl, CH2Cl এটাকে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে ইউজিং অ্যালকোহলীয় কস্টিক পটাশ। এই কম্পাউন্ডটাকে কিভাবে চিন্তা করা যায় দেখো, ভালো করে এইভাবে চিন্তা করা যায় কিনা। দেখো, এই জিনিসটাকে তুমি যদি একটু সাজায় গুছিয়ে এইভাবে চিন্তা করো আর কি, অ্যাটম গুলাকে এইভাবে লেখো, তাহলে অ্যালকোহলীয় কস্টিক পটাশের টানে কারা বের হয়ে আসে বলো তো? HCl বের হয়ে আসে। তাহলে দেখো তো এখান থেকে একটা HCl বের হয়ে এখানে চলে যাওয়া উচিত কিনা? উচিত। আবার কি হওয়া উচিত, এই HClটাও বের হয়ে চলে যাওয়া উচিত। কার কাছে চলে যাওয়া উচিত? কস্টিক পটাশের কাছে চলে যাওয়া উচিত। তাহলে উপরে HCl যদি চলে যায় তাহলে কি হবে, এই দুইটা বন্ড হচ্ছে নিচে পড়বে, পরে এখানে একটা বন্ড ক্রিয়েট করবে। তেমনি এই দুইটা বন্ডও হচ্ছে নিচে পড়বে, পরে এখানে একটা বন্ড ক্রিয়েট করবে। তো একটু পরে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইটা কস্টিক পটাশের সাথে মিলে লবণ পানি যেটা তৈরি করার সেটা করবে, আর এখানে হচ্ছে এরকম একটা যৌগ তৈরি হবে। এটাই হচ্ছে ইথাইন। দেখো তোমাদের মনে পড়ে কিনা যে প্রস্তুতির বিক্রিয়া লেখার সময় আমাদের একটা কমন পরামর্শ ছিল তোমাদের জন্য, সেটা হচ্ছে যে আমরা আগে যেই টপিকগুলো পড়ে শেষ করে ফেলছি সেই কম্পাউন্ডগুলি থেকে এই কম্পাউন্ডটা তৈরি করা যায় কিনা সেটা চিন্তা করতে হবে। আর আমাদের সামনে যে কম্পাউন্ডগুলো বাকি আছে এখনো পড়া, সেখান থেকে এটা তৈরি করার কোনো সুযোগ আছে কিনা, যেটা হয়তো নতুন টপিক হবে তোমাদের জন্য। তো আমরা এখন যেটা দেখালাম এটা হচ্ছে পুরোনো টপিক গুলো থেকে। তুমি যদি বলো অ্যালকেন থেকে অ্যালকাইন তৈরি করা যায় কিনা, সেটাও এই মেথডে তৈরি করতে হবে। অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করা যায় কিনা সেটাও কিন্তু তোমাকে এই মেথডে তৈরি করতে হবে। ঠিক আছে?
তো একটা প্রিপারেশন ডান, একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, এই রিয়াকশন বিভিন্ন কাজে বিভিন্ন কারণে তোমাকে লিখতে হইতে পারে। আর সেকেন্ড, এখানে খুব বেশি প্রস্তুতি নাই, সেকেন্ড প্রস্তুতিটা হচ্ছে ল্যাবে প্র্যাকটিস করা হয় একটা স্পেশাল রিয়াকশন, এটা তোমাদের এসএসসি তে ছিল। ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে ফোটায় ফোটায় হচ্ছে পানি যোগ করা, পানি যোগ করলে এখান থেকে হচ্ছে C2H2 এবং হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই রিয়াকশনটা হচ্ছে পাওয়া যেত। দেখো মনে টনে পড়ে কিনা কিছু। আচ্ছা, মুনতাহা হচ্ছে তোলার জন্য সময় চাইছো, আমরা কি আগে থেকে দ্রুত গতিতে কাগজ উল্টাচ্ছি নাকি? ঠিক আছে, ঠিক আছে, সবাই লিখো, সমস্যা নেই। আমাদের কিছু অপ্রয়োজনীয় সময় সেভ করতে পারলেই হয়, আবার দেখা যাবে যে তাড়াহুড়া করতে যেয়ে যেন কাজের জিনিস বাদ না পড়ে যায় আর কি। ভাইয়া অ্যালডিহাইড থেকে কি তৈরি করা যায়? মানে 9-10 মনে হয় পড়ছিলাম এরকম কিছু একটা। অ্যালডিহাইড থেকে না, না, তুমি মনে হয় উল্টা বলে ফেলছো, ইথাইন থেকে হচ্ছে বা অ্যালকাইন হ্যাঁ, থেকে হচ্ছে অ্যালডিহাইড পাওয়া যায়, উল্টাটা হয় না আর কি। ঠিক আছে, আচ্ছা, জিদান জিজ্ঞাসা করছো ফোটায় ফোটায় পানি যোগ করা হয় না, এটা হচ্ছে আমি ওই যে বই থেকে কোট করলাম আর কি, যে এটা ল্যাবের, তো ল্যাবে তো তুমি ঝপাত করে কোনো কিছুই যোগ করো না আর কি, এগুলো উড়ে নাকে মুখে এসে পড়তে পারে, তো সবই খুব সেফলি করা হয়, অন্য কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, আর এই বিক্রিয়া তোমাদের মনে পড়তেছে তো? দেখো মনে পড়ে কিনা, এটা এসএসসি তে থাকার কথা, এটা হচ্ছে ইথাইন বা অ্যালকাইন প্রস্তুতির, মানে ইথাইনই বেসিক্যালি, জি ভাইয়া। ইথাইন প্রস্তুতির হচ্ছে তোমার সবচেয়ে প্রসিদ্ধ বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটা যদি এমনি কারো বোঝার দরকার হয়, গিভেন দ্যাট তোমরা এসএসসির বিক্রিয়া ভুলে গেছো, এটাকে একটু সুন্দর করে দেখার উপায় আছে আর কি। যেমন ক্যালসিয়াম কার্বাইড, এই যৌগটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো, ধরো এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, পানি যেটা নিবা জাস্ট, কারো এটাকে একটু সুন্দর করে লিখলে মেবি আরো সহজে সলভ করতে পারবা। এইদিকে দিলাম ক্যালসিয়ামটাকে, পানি হচ্ছে কি HOH, তো আমরা বুদ্ধি করে OH লিখলাম, এবং ব্যালেন্স করতে গেলে তোমাকে দুইটা পানি নিতে হবে, কারণ তোমাকে এখানে হাইড্রোক্সাইড কিন্তু দুইটা দিতে হচ্ছে। তো এই হচ্ছে তোমার দুইটা পানি, এই হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এখন হয়তো অনেকে কিছুটা অনুমান করতে পারতেছো, প্রথম যৌগটা এইভাবে তৈরি হচ্ছে, এই ক্যালসিয়াম এবং হচ্ছে এই দুইটা OH, এই পুরো অংশটা মিলে হয়ে যাচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো যদি উঠায় থাকো বা এরকম বক্স টক্স যদি কেউ লিখতে থাকো, লিখে ফেলো। আমরা যদি এই পার্টগুলো এখন মুছে দিই, আমাদের এখানে তো এগুলাকে ইগনোর করা সহজ। তো দেখো জিনিসটা কিরকম, এই হাতগুলা তো এখন ফাঁকা, মানে কানেক্টেড টু নাথিং। তো তুমি যদি একটা বন্ডে এখানে ধরো একটা ফিঙ্গার দিয়ে চাপা দাও, মানে আঙ্গুল দিয়ে চাপা দিয়ে ধরে রাখো, তাহলে গ্র্যাভিটির টানে কি হওয়া উচিত, পুরো জিনিসটা এরকম কিছু একটা হয়ে যাওয়া উচিত, মানে সোজা হয়ে যাওয়া উচিত একেবারে এরকম। দেন হাইড্রোজেন বাকি আছে, এখানে একটা হাইড্রোজেন আসলো আর এখানে ধরো একটা হাইড্রোজেন আসলো, তাহলে এটাই কিন্তু তোমার এই ইথাইন কম্পাউন্ডটা। ঠিক আছে, তো কারো যদি ফার্দার একটু ডিটেইলে বোঝা লাগে, দেখা লাগে, এইভাবে হচ্ছে বিক্রিয়াটা হচ্ছে। সোডিয়াম কার্বাইড বা এগুলা দিয়া হয়? হ্যাঁ হয়, বাট ওই যে একই একই সমস্যা, সোডিয়াম কার্বাইড বা এগুলো এরকম খুব সহজে পাওয়া যায় ওরকম বস্তু না আর কি, ক্যালসিয়াম কার্বাইড বরং অনেক অ্যাভেলেবল জিনিস। এখানে সবগুলোর জন্য মোটামুটি একই রকম ব্যাখ্যাই প্রযোজ্য, কারণ তুমি টেক্সট বইতে বা ফর্মালি যখন একটা বিক্রিয়া পাচ্ছ, মানে তুমি ধরে নিতে পারো এই বিক্রিয়া তোমার সামনে আসার আগে, মানে টেক্সট বইতে অন্তর্ভুক্ত হওয়ার আগে অন্তত শখানেক বিজ্ঞানী শখানেকবার মানে শখানেক রকম ভাবে ট্রাই করে দেখছে, আর কোন কোন কম্বিনেশনে কি কি হয় না হয়। আমাদের কাছে সবচেয়ে বেস্ট জিনিসটা আসছে আর কি, সবকিছু চিন্তা করে সবচেয়ে বিশুদ্ধ পাওয়া যাবে, সবচেয়ে কম খরচে করা যাবে, সবচেয়ে সেফলি করা যাবে। ঠিক আছে, তাহলে এই দুইটা বিক্রিয়া লিস্ট আমরা মাথায় রাখি। বাট যদি আমাদেরকে পরীক্ষাগারে কিভাবে করা হয় এরকম কিছু জানতে চাই, আমরা এইটা লিখবো।
আর এই প্রশ্নটা বেসিক্যালি তোমাকে অ্যালকাইন প্রস্তুতিতে লিখতে হবে না, এইখানে যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা এত ফেমাস এবং এত ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা তোমাকে অন্য কোনো ভাবে তোমার কাছে জানতে চাইবে ধানাই পানাই করে। সিকিউটার প্রশ্নটা পেঁচানো আসবে অনেক, বাট যেটা বটম লাইন হবে যে বন্ড কিভাবে বাড়তে থাকে, সিঙ্গেল থেকে ডাবল, ডাবল থেকে ট্রিপল, অথবা হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকাইন, অন্য কোনো ভাবে তোমার কাছ থেকে এই প্রথম বিক্রিয়াটা হচ্ছে জানতে চাইবে। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকাইন। অ্যালকিনে যেমন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখতেছিলাম যে যেগুলো এক্সামের জন্য খুব ভালো মনে হচ্ছিল, তো অ্যালকাইনও সিমিলার বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আসবে যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। লিস্ট তোমরা যে যেই কলেজেই থাকো, মানে ফার্স্ট সেমিস্টার বলে যদি কিছু থাকে যেখানে অর্গানিক পুরোটা থাকবে না, হয়তো পার্শিয়ালি থাকবে, তো তখন এই টপিকগুলো কিন্তু মানে ভয়াবহ ইম্পর্টেন্ট হয়ে যাবে আর কি। এখন কথা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ কি আসলে অ্যালকাইনের, কেমিক্যাল প্রপার্টিজ মানে বিক্রিয়া কি দিবে, তো এটা তো আমরা জানি বোধহয়, বলো তো অ্যালকাইনের সবচেয়ে পছন্দের রিয়াকশনটার নাম কি? অ্যাডিশন। এডিশন। গুড, সো প্রথম পার্টটুকু রাইটলি আইডেন্টিফাইড। দেন প্রশ্ন হয় যে এডিশনটা কেমন এডিশন, ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? এটা আমরা অ্যালকিন পড়ানোর সময় কিভাবে অ্যাসেস করতে হয়, বুঝতে হয় কিভাবে, সেটা তোমাদেরকে বলে দিছিলাম। তো সেই জ্ঞান অ্যাপ্লাই করে কি বের করা সম্ভব যে এইরকম কার্যকরী মূলকের একটা যৌগ সংযোজন দিবে? তো শিওর, পাই বন্ড থাকলেই সংযোজন দেয়, তো এই পার্টটা বের করা আসলে তুলনামূলক সহজ ছিল। তো এটা কি ইলেকট্রনাকর্ষী নাকি কেন্দ্রাকর্ষী, কোন ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করবে? ইলেকট্রোফিলিক। বলো তো। দুইজন অ্যান্সার দিছো, আমাকে হচ্ছে জুবাইর অ্যান্সার দিলা মনে হলো, আর লিখে হচ্ছে মুনতাহা অ্যান্সার দিয়েছো। বাকিদের কোনো সারা শব্দ নাই, বাকিরাও হচ্ছে মুখে বলো, লিখে দাও, বাকিদের কি মনে হয় একটু শুনতে চাই আমরা, যেহেতু এটা তোমাদেরকে জিজ্ঞাসা করার জন্য ভালো প্রশ্ন, আগে সিমিলার জিনিস ডিসকাস করা হয়েছে একবার। ভাই ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী হবে। অ্যালকিনটা কি ছিল মনে আছে নাকি কারো? ইলেকট্রোফিলিকই ছিল। এইটাই ছিল, রাইট। সো অ্যালকিনও আসলে সিমিলার বিক্রিয়া দিত। তাহলে একটা জিনিস তো বোধহয় বোঝা যাচ্ছে, মানে আমরা ইলেকট্রোফিলিক এডিশন কিভাবে হয়, এক্সাম্পল গুলি, ঘটনা বলি যা ঘটে, সেটা তো তার মানে চেঞ্জ হবে না, হুবহু সেম ভাবে অ্যাপ্রোচে সেম ভাবে আসলে সলভ হবে। ওই কারণে আমরা বলতেছিলাম যে বেশ কিছু টপিক কিন্তু ইন্টারনালি কমন, ঠিক আছে, তো আলাদাভাবে এফোর্ট হয়তো দেওয়া লাগবে না, চোখ কান খোলা রাখলেই সলভ করতে পারবা। তাহলে এটার আমরা ব্যাখ্যায় গেলাম না কেন ইলেকট্রোফিলিক এডিশন, কারণ এটা পিওরলি রিপিটেটিভ টপিক হয়ে যায়, তো সবাই বরং আগের লেকচার গুলো থেকে এটা কালেক্ট করে নিবা যদি কনফিউশন থাকে। আর এই বিক্রিয়ার মেকানিজম এক্সামের জন্য লাগবে, সেটাও আমরা স্কিপ করতে পারি কারণ হুবহু সেম টাইপের ঘটনা ঘটবে। একটু জাস্ট মনে করাই দিই তোমাদেরকে, পুরোটা দেখাবো না। স্টেপ গুলো কি ছিল, প্রথমে ইজেড এরকম একটা রিয়েজেন্ট বা একটা বিকারক প্রথমে অ্যাটাক করতে আসে, যেটা প্রথমে ই প্লাস এবং জেড মাইনাস এরকম দুটো অংশে বিভক্ত হয়। তো এইখানে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রোফিলিক নামটা আমরা নেই হচ্ছে বিকারক বা অ্যাটাকার, যে অ্যাটাক করে যেটা, সেটার নাম থেকে হচ্ছে নেই। তাহলে এখানে ই প্লাস এবং জেড মাইনাসের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি মূল রিয়েজেন্ট অ্যাটাক করে, সেটা হচ্ছে ই প্লাস, তাই না? এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। ই প্লাসটা সামনের দিকে অ্যাপ্রোচ করে, তখন কি হয় মনে আছে? এখানে পাই ইলেকট্রনের ক্লাউড পাশের কার্বনে হচ্ছে সরে যায়, সেটা হয়ে যায় মাইনাস, আমরা বোধহয় ডেল্টা মাইনাস দেই নাই, আমরা বোধহয় ইলেকট্রনটা সরতে সরতে বলছিলাম যে পুরো মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তখন ই প্লাসটা এসে এইখানে হচ্ছে এটাকে ব্যালেন্স করে হচ্ছে বসে যাবে, তখন এটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, এই প্লাসটাকে ব্যালেন্স করে এসে জেড বসবে। তো তখন কি হবে, আমরা দেখবো যে অ্যালকাইন থেকে একটা অ্যালকিন কম্পাউন্ড তৈরি হবে। তো এই পর্যন্ত চলে আসলে তো সহজ, এরপর এই মেকানিজমটা তোমরা অ্যালকিনে যেটা পড়ছো সেটা আবার রিপিট করবা, তাহলে অ্যালকেন পর্যন্ত হচ্ছে চলে আসবে। তার মানে ঘটনা এখানে কিচ্ছু নতুন নাই, ইলেকট্রোফিলিক এডিশন যেভাবে ঘটার কথা, যেই মেথডে ঘটার কথা, পুরো হুবহু সেই মেথডটাতেই ঘটবে, কারণ হুবহু সেই বিক্রিয়াটা এখানে ঘটতেছে। ঠিক আছে, তো মেকানিজম এখানে খুব মনোযোগ দিয়ে ক্লাসে দেখার আর কিছু নাই, বই থেকে বড় জোর একবার রিডিং দিতে পারো, জাস্ট রিভিশনের পার্ট হিসাবে। বক্তিয়ার হচ্ছে একটা প্রশ্ন করছো যে 9-10 এর টেস্ট পেপারে হচ্ছে মিথেন থেকে ইথাইন বানানো ছিল, বলো কি? না তাইলে ওটা
মানে কুখ্যাত মেথড আর কি, বুঝছো? ওটা লেখা যাবে না, ওইটা হয়তো বাণিজ্যিক কোনো প্রস্তুতি টস্তুতি হয়তো ছিল, অনেক তাপমাত্রা চাপ টাপ দিয়ে হয়তো করা হইতো, মানে আমার মনে পড়তেছে না। বাট ওটা মনে যেহেতু পড়তেছে না সেজন্যই বলতেছি, ওটা লেখো না আর কি, ঝামেলায় পড়বা। আগের 9-10 এর বইয়ে ছিল, অনেক আগের আর কি। ওই যে ও সবগুলাই তৈরি হয় অল্প অল্প, ওইরকম কি যেন চাপ তাপ দিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, ওগুলা লেখা যাবে না। প্রস্তুতি কিন্তু, যে আগেও বলছি তোমাদেরকে, প্রস্তুতি কিন্তু বেশ ফর্মাল জিনিস, শুধু স্বীকৃত পদ্ধতিগুলি হচ্ছে লেখা যাবে আর কি। ঠিক আছে, তাহলে মেকানিজম এটা কমন, এটা আমরা জানি পারি এবং আরেকবার পড়বো, নিজেরা পড়বো, টিচারকে নক করবো না আর কি এটার জন্য। ঠিক আছে, তাহলে অ্যালকাইনে আমরা এখন বিক্রিয়া দেখতে পারি। বিক্রিয়াও দেখার কিছু নাই, বাট স্টিল দেখতে তো হবেই, তাই না? তো এখানে আমরা এই যে এরকম একটা অ্যালকাইন ধরো নিলাম, কমন অ্যালকাইন এনশিওর করলাম একটা অ্যালকাইল মূলক রেখে। এটাকে আমরা কি করতে পারি, আমরা এখানে হাইড্রোজেন যোগ করতে পারি। এই বিক্রিয়া তোমাদের পুরানো, এগুলো ইচ্ছা করে এই পথে আসার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে হালকা পড়া টরা ধরা যাবে আর কি, বাসায় কিছু পড়তেছো কিনা বোঝা যাবে। বলো, এইখানে হাইড্রোজেন যোগ করলে এই রিঅ্যাকশনের প্রোডাক্ট কি হবে, অ্যান্সার কি হবে? এখান থেকে কোন ধরনের যৌগ তৈরি হবে? অ্যালকিন। অ্যালকিন অ্যালকিন। উৎপন্ন হবে। আর অ্যালকেনও তৈরি হবে মানে একই সাথে। ঝেড়ে কাশো একই সাথে তৈরি হবে মানে কি? মানে অ্যালকিন সাময়িক আর অ্যালকেন হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। বাহ, অ্যালকিন, তারপরে হচ্ছে হ্যাঁ, এখানে আসলে সাময়িক চিরস্থায়ীর বিষয় না, বিষয় হচ্ছে তোমরা যে জিনিসটা বলো নাই, যেটা বলা দরকার ছিল, সেটা হচ্ছে এখানে প্রভাবকের উপর আসলে উৎপাদটা হচ্ছে ডিপেন্ড করে। বলতো এইখানে যে বিক্রিয়াটা লেখা আছে, সেই বিক্রিয়া পাওয়ার জন্য, সেই বিক্রিয়া হওয়ার জন্য এখানে কোন প্রভাবকের উপস্থিতি দরকার? নিকেল। হ্যাঁ, নিকেল। ওই যে 150 থেকে 200 ডিগ্রি বা 180 ডিগ্রি, তুমি যদি এই কমন, এটা কিন্তু হাইড্রোজেন যোগ করার কমন প্রভাবক, তাই না? এটা যদি দাও তাহলে এই ফ্লোতে আগাবে, সে প্রথমে একবার সংযোজন হবে, তারপর আরেকবার সংযোজন হবে। বা তুমি ইভেন চাইলে এই পার্টটা স্কিপও করতে পারো, তুমি এখানে 2H2 দিয়ে একবারে ফাইনাল প্রোডাক্টটাও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এই ঘটনাটা, দেখো সবার মনে পড়ে কিনা। আর সেম জিনিস যদি আমরা কি দেই বলতো, আরেকটা প্রভাবকের কথা বলা হয়েছিল তোমাদেরকে। প্যালাডিয়াম ও বেরিয়াম সালফেট। হ্যাঁ, এটা হচ্ছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট যদি দেওয়া হয়, তখন এটা কি হয় বলতো, চেঞ্জটা কি আসে বিক্রিয়ার উৎপাদে? অ্যালকিন হয়ে থেমে যাবে আর বিক্রিয়ার সামনে অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে তখন অ্যালকেন পর্যন্ত যাবে না, এটা অ্যালকিন পর্যন্ত এসে শেষ হয়ে যাবে। তো অ্যালকাইন থেকে আমরা এই সংযোজন বিক্রিয়া ব্যবহার করে আমরা অ্যালকেন এবং অ্যালকিন দুই প্রজাতির যৌগই পেতে পারি। মাথায় রাখতে হবে কোন প্রভাবক দিয়ে দিচ্ছে বা কোন প্রভাবক তুমি নিচ্ছ। থার্ড, এই বিক্রিয়াও আমরা দেখেছি কিনা আগে বলো ঠিকঠাক। এখানে যদি আমরা ব্রোমিন দেই কার্বন টেট্রাক্লোরাইড প্রভাবক দিয়ে, এই বিক্রিয়ার স্পেশালিটি কি বলো তো? দেখো সেম, তুমি যদি এখানে ব্রোমিন দিয়ে বিক্রিয়া করো আর কোনো কিছু না বলো, তাহলে এখানে কিন্তু সমানে ব্রোমিন অ্যাড হইতে থাকবে, মানে প্রথম বিক্রিয়াটার মতোই আর কি। বিশেষ কোনো প্রভাবক 20-30 যদি না দাও, তাহলে সব ব্রোমিন এসে এখানে যুক্ত হইতে থাকবে। তো এই বিক্রিয়াটার স্পেশালিটি কি ছিল, জাস্ট মনে করায় দেওয়া, লাল বর্ণ মনে আছে? ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল, আর এখানে যেহেতু বন্ধনগুলো ভেঙে গেছে, অতএব এটা হবে কেমন টাইপের যৌগ, একটা বর্ণহীন যৌগ। তো এটাকে আমরা কিন্তু সেই ব্রোমিন দ্রবণ পরীক্ষা যেটাকে বলি আর কি। তাহলে খুব নতুন কিছু বলা হচ্ছে না, পুরনো জিনিসপত্রই কিন্তু আসতেছে, গুড পার্ট আর কি বলতে পারো। তো রিভিশন এগুলো আমরা চাইলে স্কিপ করতে পারতাম, বাট এখন আসলে স্কিপ করার সময় আসে না, এই জিনিসগুলো আবার আসবে সামনে, তখন হয়তো আর আমরা বলবো না আর কি। দেন পানি সংযোজন খুব ইম্পর্টেন্ট। এটা এসএসসি তে ছিল,
এটা ওই যে তোমরা আজকে বা গতদিন কেউ একজন বলতে চাচ্ছিলা, বা ওই যে একটু আগে ওই যে জুবায়ের বলতেছিলা বোধহয় এই বিক্রিয়াটার কথাই। ইথাইনের মধ্যে আমরা পানি যোগ করতে পারি স্পেশাল একটা প্রভাবক দিয়ে, এসএসসি তে ছিল, কি প্রভাবক মনে আছে কারো? 20% sulfuric acid, 2% mercuric sulfate, 80°C. হ্যাঁ, মোটামুটি উচ্চ তাপমাত্রা 80 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মতো, 80 ডিগ্রিতে আমরা 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড এই প্রভাবকের উপস্থিতিতে ইথাইনের সাথে যদি বিক্রিয়াটা লিখি, বা এটা ইন জেনারেল যে কোনো অ্যালকাইনের জন্যই সত্য আর কি, আমরা পরে অন্যটাও দেখাতে পারবো তোমাদেরকে। তো তোমরা ইথাইনেরটাই মাথায় রাখো, ইথাইনের মধ্যে আমরা পানি যোগ করতে পারি। যোগ করলে এই বিক্রিয়াটা যে খুব স্পেশাল, মানে অতিরিক্ত স্পেশাল তা না, এটাকে লিখা হয় বইতে অতিরিক্ত স্পেশালের মতো করে, বাট তুমি যদি মানে এটার দিকে খুব নির্মোহ দৃষ্টিতে তাকাইতে পারো, তখন দেখবা যে এটা আসলে খুব বেশি কিছু স্পেশাল না। যেমন একটা নর্মাল সংযোজন বিক্রিয়াতে ফার্স্ট স্টেপটা কি, এটা পাই বন্ড ভাঙবে, পাই বন্ডটা ভেঙে দিবা, দিলে কি হবে বলো তো? এরকম একটা জিনিস আসবে, এখানে একটা হাত আসবে, এখানে একটা হাত আসবে, দেখো কমন জিনিসই লিখতেছে কিনা। কি হবে, এক হাতে এইচ দিব আর এক হাতে ওএইচ দিব। এই এইচ ওএইচ দেওয়ার সময় আবার মাথায় একটা প্রশ্ন আসবে যে এখানে কি আসলে প্রতিসমতা অপ্রতিসমতার কোনো ব্যাপার আছে কিনা, সেখানে তাও নাই। তো কোনো ইস্যুই নাই, এখানে এক হাতে আমরা এইচ দিব, এক হাতে হচ্ছে আমরা ওএইচ দিব। তো দিলাম ধরো একটা এইচ, দিলাম ধরো একটা ওএইচ। দেন যেটা ঝামেলা আর কি, যে এই যে যৌগটা তৈরি হয় এটা হচ্ছে টেম্পোরারি। এই যৌগটাকে আমরা দেখি যে সে আবার চেঞ্জ হইতে শুরু করে, সে চেঞ্জ হয়ে অন্য একটা যৌগের দিকে মুভ করতে শুরু করে। তো এখানে তুমি এরকম একটা অ্যারো চিহ্ন দিতে পারো এবং লিখতে পারো একটা রিঅ্যারেঞ্জমেন্ট। এই কথাটা লিখলেই হয়, বেশি কিছু এরা এক্সপেক্ট করে না লোকজন। বাংলায় যদি লেখো পুনর্বিন্যাস, তো এখানে একটা পুনর্বিন্যাস হয়। কেন হয়, কিভাবে হয়, সেই উত্তরটাও দেওয়া সম্ভব, ওটাতে আমরা আসতেছি। আগে আমরা বিক্রিয়াটা লিখে শেষ করি। পুনর্বিন্যাসের চেহারাটা কি? জাস্ট আমরা রাফলি লিখতেছি, ওএইচটাকে এইচ ও এইভাবে লেখো। সরি, এইভাবে না। চেঞ্জটা হচ্ছে বেসিক্যালি এরকম, এই হাইড্রোজেনটা চলে যায় হচ্ছে এই কার্বনের সাথে, এইখানে যে হাতটা ফাঁকা হয় সেই ফাঁকা হাতটা চলে আসে হচ্ছে এইখানে। তো আলটিমেটলি CH3 CHO এরকম একটা যৌগ হচ্ছে এখানে আসে। এই CHO মূলকটা হচ্ছে আমাদের কোন সমগোত্রীয় শ্রেণীর অংশ? অ্যালডিহাইড, রাইট? তো এইখানে হচ্ছে এইভাবে তুমি দুই কার্বনের একটা অ্যালকাইন থেকে, তোমাকে এই অংশগুলো দেখাইতে হবে না, এটা জাস্ট তোমাদেরকে জানানোর জন্য বললাম যে রিঅ্যারেঞ্জমেন্ট বলতে বন্ডিং লেভেলে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হয়, কিছু ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে। তো ইলেকট্রন তো আসলে এমন একটা জিনিস, মানে প্রথমে যখন থাকে একটা কম্পাউন্ড খুবই ডিস্ট্রিবিউটেড, সুন্দরভাবে বন্টিত অবস্থায় ইলেকট্রন গুলোই থাকে। তো কোনো একটা বন্ধনের ইলেকট্রন যদি নতুন করে এরকম শিফট করে বা মুভ করে, তখন দেখা যায় পুরো স্ট্রাকচার জুড়ে ইলেকট্রন একটা ফ্লো ক্রিয়েট হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যেখানে গেল সেখানে ইলেকট্রন আবার অন্য জায়গায় সরে যায়। তো এটা বিপুল পরিমাণ একটা ফুল সাইকেল তাকে কমপ্লিট করতে হয়। তো এই রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে বেশিরভাগ বন্ধনের মধ্যেই একটা পরিবর্তন আসে। তো এই পরিবর্তনটা তোমাকে কখনো দেখাইতে হবে না, শুধু তোমার জানা থাকলেই হবে যে এখানে একটা পরিবর্তন হয়। আর পরিবর্তন হয়ে যেটা হয় সেই এরকম একটা ইথানল টাইপের যৌগে পরিণত হয়। তো এই হচ্ছে তোমার এই বিক্রিয়াটা বিভিন্ন কারণে ইম্পর্টেন্ট। একটা বড় ইম্পর্টেন্স হচ্ছে কোনো রিজনলেসলি ইম্পর্টেন্ট। যেমন তোমাকে এমন একটা বিক্রিয়ার কথা অন্য একটা বিক্রিয়া লিখতে বলবে, যে বিক্রিয়ার মাঝখানে ইথাইন থেকে অ্যালডিহাইড তৈরির দরকার হবে, তখন তোমাকে এই বিক্রিয়াটা মনে করে করে এনে লিখে ফেলতে হবে। যদি তোমার এই বিক্রিয়াটা মনে না থাকে, তখন এই এক লাইনের বিক্রিয়ার বদলে তোমাকে হয়তো 3-4টা বিক্রিয়া লিখে তারপরে প্রবলেমটা সলভ করতে হবে। ঠিক আছে? আর এই ঘটনাটা কেন ঘটে বা কিভাবে ঘটে, মানে এইটাকে তো আপাতত একটা মিনিংলেস ঘটনা মনে হচ্ছে না? যে ধরো এই পর্যন্ত বিষয় সেন্স মেক করে, মানে আমি যদি স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে দেখি, এই পর্যন্ত জিনিসের মধ্যে তেমন কোনো মেমোরাইজ করার কিছু নাই, এটা কনভেনশনাল মেথড ফলো করে হচ্ছে। বাট এই স্টেপ থেকে এই স্টেপের ঘটনাটা কিছুটা মিনিংলেস এবং বোঝা যাচ্ছে না আসলে এই অ্যালডিহাইডই হবে। এটা তুমি কিন্তু মুখস্থ না করলে তোমার পক্ষে কিন্তু এটা লেখাও সম্ভব না, বলাও সম্ভব না। তো আমরা এই জায়গাতে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন বা হেল্প টেল্প করে সাহায্য করতে পারি আর কি।
জিদান বক্তিয়ার বলছো যে মার্কিক সালফেট বিষাক্ত বলে হচ্ছে নিরুৎসাহিত করা হয়। নিরুৎসাহিত কি এই বিক্রিয়ার মধ্যেই বলা ছিল যে নিরুৎসাহিত করতেছে তোমাকে, নাকি অন্যত্র বলা ছিল? এটা বললে অন্য জায়গায় বলা ছিল, কিন্তু কথা হচ্ছে তুমি তো ক্লোরোফর্মের বিক্রিয়াও লেখো, বা বিষ যেগুলো পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়াও লেখো। তো কনটেক্সট মিলায় ফেললে হবে না। মানে আমরা ডুই ডু এগ্রি যে এটা ধরো পয়জনাস বিষাক্ত, লোকজন মরে যেতে পারে, বাট যেই বিক্রিয়াটা ছাড়া হবে না সেই বিক্রিয়া তো তোমাকে এটা নিতে হবে, তাই না? এবং দেন এগেন ওই যে চ্যাপ্টার 1 এর ফার্স্ট চ্যাপ্টার ল্যাবের সতর্কতা অবলম্বন করবা আর কি, অ্যাপ্রন সানগ্লাস পরে তারপরে হচ্ছে ঝাঁপায় পড়বা। আচ্ছা, আমরা একটা ডিফারেন্ট টপিক একটু আমাদেরকে জানতে হবে। আইসোমারিজম বা হচ্ছে সমানুতা টপিকের নাম আমরা জানি সবাই, এসএসসি তেও ছিল। অর্গানিকের সবচেয়ে বেসিক টপিকগুলির মধ্যে একটা, মানে নেমিং এর মতো বেসিক আর কি, একদম জিরো লেভেল বেসিক। এগুলো জানলে হচ্ছে মানে অনেক কিছুই তুমি বুঝতে পারবা ইজিলি, কন্টেক্সট গুলি কোন জায়গা থেকে আসতেছে। বাট সর্ট অফ ইউজলেস, মানে জানবা বাট তেমন কোনো কাজে লাগাতে পারবা না। আচ্ছা, জিদান বক্তিয়ার বলছে যে এই বিক্রিয়ার আশেপাশে এই লেখা ছিল। হ্যাঁ আচ্ছা, লেখা ছিল জিদান বক্তিয়ার, মানে পয়েন্ট মনে হয় বুঝছো, মানে তুমি চাচ্ছোটা কি আমাদের কাছে, যে মার্কিক সালফেটের বদলে বিকল্প কিছু নেওয়া হয় কিনা এরকম কিছু, বা মানে তোমার কথার উদ্দেশ্য পরিষ্কার না আর কি? যদি বিকল্প কিছু থাকে, না আমরা এখানে আসলে বিকল্প নেই না, বুঝছো, এইটাই হচ্ছে নেই। বিকল্প থাকলে তো তুমি বিকল্প দেখতেই পাইতা। মানে হায়ার সেকেন্ডারি, তুমি সেকেন্ডারিতে ধর ইনফরমেশনটা জানছো বা এই বিক্রিয়াটা দেখছো, হায়ার সেকেন্ডারিতে একই জিনিসই আমরা নিচ্ছি। তো বিকল্প নাই আসলে, মানে বিকল্প নিলেও সেটা আমাদের টেক্সট বইতে আসে নাই, বুঝছো। অতএব ওটা নিয়ে খুব আফসোস করো না আর কি। ঠিক আছে, আমরা ছিলাম কই যেন? এই যে সমানুতা, এই সমানুতা জিনিসটা আমরা পড়তেছি একটা, ওই যে যেটা বললাম একটা উদ্দেশ্য নিয়ে। আসলে এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে। তো সমানুতা জিনিসটার একদম বেসিক হচ্ছে, মানে সমানুতা জিনিসটা আসলে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এসএসসি লেভেল, একটা হচ্ছে এইচএসসি লেভেল। আনফরচুনেটলি এসএসসি লেভেলও তোমার জন্য অ্যাপ্লিকেবল না, কারণ এসএসসি তে আবার তোমাদের এই টপিকটা হচ্ছে উঠাই দিছে। তো সমানুতার উঠাই দিলেও মানে মিনিমাম যতটুকু আমরা জানতে পারি এসএসসি পর্যন্ত, সেটা হচ্ছে কি জানতে পারি বলো তো? সমানুতার ব্যাপারে কি জানো তোমরা, সংজ্ঞা বা পরিচয়টা কি এটার? আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত আলাদা। হ্যাঁ, একই আণবিক সংকেত, কিন্তু কিন্তু কি বলতো? ভিন্ন গাঠনিক সংকেতের, মানে ভিন্ন গাঠনিক সংকেত কেমনে বলবো, বিশিষ্ট। ঠিক আছে, সবাই তো কম বেশি জানি জানি আমি, বইতে এটা অফিসিয়ালি ছিল না, বইতে খুঁজলে এই টপিক পাওয়া যাবে না। বাট টেস্ট পেপার বা অন্য চ্যানেলে কম বেশি সবাই বোধহয় এই নামটা আমরা শুনে আসছি, সমানুতার ব্যাপারটা। এটা যেটা মিন করে, একই আণবিক সংকেত, তার মানে একই সংখ্যক পরমাণু থাকবে, সেই পরমাণুগুলোকে রিঅ্যারেঞ্জ করে শাফল করে তুমি যদি ভিন্ন ভিন্ন যৌগর সংকেত দেখতে পাও, এবং প্রকৃতিতে যদি এই যৌগগুলো আসলেই থেকে থাকে, তাহলে এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে সমানুতা। আর অণুগুলাকে বা মলিকিউল গুলাকে একটাকে অন্যটার সমাণু বলি। তো সবাই জিনিসটা আপাতত প্রাইমারি লেভেলে একটু বুঝে রাখো। আণবিক সংকেত সেম, তার মানে ইকুয়াল নাম্বার অফ অ্যাটম শুড বি দেয়ার, যতগুলি পরমাণু থাকার কথা ততগুলোই থাকবে। তুমি এদেরকে যখন শুধু পরমাণুর সংখ্যা হিসেবে লিখবা, দেখবা যে সবগুলো একই সংকেত চলে আসবে। কিন্তু যখন তুমি এদের গঠনটা বোঝার চেষ্টা করবা, তখন দেখবা যে এদের ইন্টারনাল বন্ডিং গুলি ডিফারেন্ট ডিফারেন্ট, এবং যৌগগুলা যে ভিন্ন এটা বোঝা যাচ্ছে, কোনো না কোনো ভাবে বোঝা যাচ্ছে যে একই আণবিক সংকেত হলেও যৌগগুলো আসলে ভিন্ন ভিন্ন যৌগ, এদের আচার ব্যবহার চরিত্র বৈশিষ্ট্য গঠন কোথাও না কোথাও ভিন্নতা আছে। তো এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে সমানুতা, বা ইংলিশে বলি আইসোমারিজম। এই যে সংজ্ঞাটা আমরা জানি, এইটাকে আমরা বলতেছিলাম এসএসসি লেভেলের সমানুতা। এসএসসি লেভেল পর্যন্ত এই ঘটনাটাকে আমরা বলতাম সমানুতা।
এইচএসসি লেভেলে এই জিনিসটা আরেকটু কমপ্লেক্স হয়ে যায়, সেটা হচ্ছে একই আণবিক ভিন্ন গাঠনিক, মানে এসএসসির পার্ট প্লাস একই আণবিক একই গাঠনিক। ঠিক আছে, তো সবাই ঠান্ডা মাথায় একটু একটু করে দেখো, মানে এখানে না বুঝার কিছু নাই। প্রথমত কনসেপ্টটা অনেকের জন্য নতুন, নতুন হলে যেটা সুবিধা যে পুরো জিনিসটাই তুমি একদম জিরো থেকে স্টার্ট করতে পারতেছো। আণবিক সংকেত সেম থাকবে, গাঠনিক সংকেত ডিফারেন্ট ডিফারেন্ট আসতেছে। এই ক্যাটাগরিটাকে আমরা বলি সমাণু, মানে ছোট ক্লাস পর্যন্ত আমরা এইভাবে সমাণু চিনি। বড় ক্লাস হলে এটা তো থাকবেই, তার সাথে জটিল কিছু বিষয় থাকবে, যে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। তো গাঠনিক সংকেত সেম হলে যেটা সমস্যা, আমরা যৌগগুলাকে ভাবি যে আসলে একই যৌগ বোধহয় দেখতেছি, কিন্তু এমন যৌগের উদাহরণ আমাদের কাছে আছে যে গাঠনিক সংকেত সেম হওয়ার পরেও আমরা চেক টেক করলে বুঝতে পারি যে এগুলো আসলে ভিন্ন ভিন্ন যৌগ, দুইটা আসলে একই যৌগ না। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট, বা বিভিন্ন বৈশিষ্ট্যে এদের মধ্যে ভিন্নতা দেখা যায়। তো ওই এক্সাম্পল গুলিকেও আসলে সমানতার মধ্যে নেওয়া হয়। তো এইচএসসি লেভেলে এই কারণে সমানতা বলতে একটা বিশাল জিনিস। আবার বলতেছি, একই আণবিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত, অথবা একই আণবিক এবং গাঠনিক সংকেত বিশিষ্ট বাট যৌগ আসলে ভিন্ন ভিন্ন, এরকম যৌগের অস্তিত্ব থাকাকে বলা হয় হচ্ছে সমানতা। ঠিক আছে, সবার কাছে মানে সংজ্ঞাটুকু কি বুঝতে পারছো? পুরো বুঝতে পারবা না, কারণ মানে ঘটনা যদি কল্পনাই করতে না পারো কি হচ্ছে তাহলে বুঝবা কিভাবে, বাট সংজ্ঞাটা শুনতে পাইছো কিনা সবাই, এবং কি লিখতে হবে খাতায়, এটা আশা করি বুঝতে পারছো। এখন আমরা সমানতাকে এই ডিসকাশনের সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করে ডিসকাস করি, এসএসসি লেভেল এবং পরে আসবে হচ্ছে এইচএসসি লেভেল। তো এসএসসি লেভেল এটা তো আসলে ক্লাসিফিকেশনের নাম হইতে পারে না, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম বা হচ্ছে গাঠনিক সমানতা। মানে এই যে এতটুকু সংজ্ঞা, এই যে এইখানে যতটুকু আছে, এইটাকে আমাদের এইচএসসির ভাষায় বলে হচ্ছে গাঠনিক সমানতা। তো ওই জন্য পুরা এসএসসি লেভেলটা কম বেশি ঢুকে গেছে হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে। ইংলিশ এটাকে বলে স্ট্রাকচারাল আইসোমারিজম। তাহলে স্ট্রাকচারাল আইসোমারিজমে কি হয়, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেতের একাধিক যৌগের অস্তিত্ব পাওয়া যায়। তো এইখানে আবার প্যাচ একটু, সেটা হচ্ছে ভিন্ন তো অনেক রকম ভিন্ন হইতে পারে। একটা জিনিসকে তুমি ওই যে পারমুটেশন কম্বিনেশন বিন্যাস সমাবেশ করে অনেক ভাবে লিখতে পারো। তো কতগুলি ভাগে লেখা যায় সেটা চিন্তা করে আবার এই জিনিসকে অনেকগুলা ভাগে ভাগ করা হয়েছে। ঘটনা সিম্পল, বাট ঘটনাকে যতটা সম্ভব ডিসিপ্লিন রাখার জন্য এই কাজগুলা করা হয়। এটাকে 4 থেকে 5টা ভাগে ভাগ করা হয়। ভাগগুলা কিরকম? শিকল সমাণু, ইংলিশ এটাকে বলে হচ্ছে চেইন আইসোমার। অবস্থান সমাণু, পজিশনাল বা পজিশন আইসোমার। কার্যকরীমূলক সমাণু, ফাংশনাল গ্রুপ আইসোমার। টটোমারিজম। লাস্ট একটা অপশনাল, মেটামারিজম, বাট বইতে থাকে আর কি। ঠিক আছে, তো একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগের অস্তিত্বের যে বিষয়টা, এটাকে গাঠনিক সমানুতা বলে, স্ট্রাকচারাল আইসোমারিজম বলে। তো এটাকে প্রপারলি বুঝার জন্য এটাকে 5টা ভাগে ভাগ করে নেওয়া হয়: শিকল সমাণু, অবস্থান সমাণু, কার্যকরীমূলক সমাণু, টটোমারিজম, মেটামারিজম।
শিকল সমাণু বা চেইন আইসোমারিজম মানে হচ্ছে একটা যৌগ, তুমি যদি এই যৌগটার মেইন শিকল, ওই যে আমরা শিকলের ব্যাপারটা নামকরণের সময় দেখে আসছিলাম যে দীর্ঘতম কার্বন শিকলটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই শিকলটাই ডিফাইন করে এই যৌগটা বেসিক্যালি কোন যৌগের ডেরিভেটিভ বা জাতক, মানে কোন যৌগটা থেকে এই যৌগটা আসছে। তো শিকল সমাণু মানে হচ্ছে আণবিক সংকেতকে কনস্ট্যান্ট রেখে তুমি যদি মানে বাকি সবকিছু সেম, মানে একটা যৌগের ফাংশনাল গ্রুপ, একটা যৌগের প্যাটার্ন সবকিছু ঠিক রেখে যদি শুধু শিকল পরিবর্তনের মাধ্যমে একাধিক যৌগ পাওয়া যায়, সবকিছু সেম, এভাবে মাথায় রাখো, সবকিছু সেম, শুধু শিকল চেঞ্জ করার মাধ্যমে, শিকলের দৈর্ঘ্য চেঞ্জ করার মাধ্যমে যে নতুন নতুন যৌগগুলো আসে, এগুলাকে আমরা বলি শিকল সমাণু। সিম্পলি লিখে রাখো, শিকলের দৈর্ঘ্য পরিবর্তন করে যে সমাণু পাওয়া যায়। তো বাংলা কথার উপর বেশি রিলাই করার কিছু নেই, আমরা তোমাকে উদাহরণ দেখাবো। যেমন একটা সিম্পল এক্সাম্পল চিন্তা করো, C5H12। ফার্স্টলি এটা একটা আণবিক সংকেত, বোঝা যাচ্ছে একটা যৌগ নিয়ে কথা বলা হচ্ছে, যে যৌগের মধ্যে 5টা কার্বন থাকবে এবং 12টা হাইড্রোজেন পরমাণু থাকবে, এতটুকু শুধু আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি। যদি বলি এটাকে একটু এঁকে দেখাও বা এটা কোন যৌগটা আমি বুঝতেছি না, বুঝায় বলো, তখন ধরো তুমি এরকম একটা যৌগ লিখলা, এরকম। এই যৌগটার মধ্যে কি আছে দেখো, এই যৌগটার মধ্যে 5টা কার্বন এবং 12টা হাইড্রোজেন আছে, যে এখানে যে যৌগটা আমরা লিখছি ফার্স্ট স্ট্রাকচার। এই যৌগটার নাম কি বলতো? পেন্টেন। তো আমরা পাশে নামটাও লিখে রাখতে পারি যেন যৌগটা একটা পরিপূর্ণ ভাব আসে আর কি, যে যৌগটাও লিখছি, এটা যে একটা অবাস্তব যৌগ না, একটা নামও আছে একটা এটা। দেন এই যৌগটার শিকল কয় কার্বনের বলতো? 5 কার্বনের একটা চেইন এখানে আছে। দেন আমরা যদি আরেকজনকে বলি, ধরো আমরা প্রথমে জুবাইরকে বললাম C5H12 কোনটা, ও জুবাইর হচ্ছে এটা লিখলো। দেন ধরো আমরা নাজমুল হুদা রাজুকে বললাম যে এই যৌগের একটা সংকেত লেখো, ও ধরো সিম্পল ওয়েতে চিন্তা করে নাই, ও একটু জটিল ভাবে চিন্তা করে এরকম একটা সংকেত বললো আমাদেরকে, CH3 CH CH3 CH2 CH3। সবাই মিলে গুনো এই পুরো যৌগটাতে কয়টা কার্বন আছে এবং কয়টা হাইড্রোজেন আছে। 1 2 3 4 5, 5টা কার্বন, 3 6 8 9 8 3 12, 12টা হাইড্রোজেন। তো দেখো C5H12 দিয়ে নিচের স্ট্রাকচারটাও কিন্তু সম্ভব, কোনো প্রবলেম নাই। এটার নাম কি হবে বলতো? 2-মিথাইল বিউটেন। হ্যাঁ, 2-মিথাইল বিউটেন। যদিও নামকরণটা একদম মুখ্য ব্যাপার না আজকের দিনের জন্য, বাট যেহেতু আমরা জানি, সবাই বাসে একটু আবার প্র্যাকটিস করে নিও আর কি। তাহলে দেখো এই কার্বনটার শিকল কয় কার্বনের, মানে দৈর্ঘ্য কয় কার্বনের? 4 কার্বনের। তার মানে দেখো C5H12 দিয়ে আমরা পেন্টেন যখন লিখি 5 কার্বনের শিকল থাকে এবং অ্যালকেন থাকে যৌগটা, দ্বিতীয়বার যখন লিখতেছি স্টিল এটা একটা অ্যালকেন, বাট শিকলের লেন্থ চেঞ্জ হয়ে এটা কয় কার্বন হয়ে গেছে? 4 কার্বন হয়ে গেছে। তাহলে এই দুইটা তো অবশ্যই একে অন্যের সমাণু, সেটা নিয়ে কোনো ডাউট নাই। বাট শুধু সমাণু না বলে আমরা আরো ডিটেইলে বলতে পারি এই দুইটা একে অন্যের কোন ধরনের সমাণু? চেইন সমাণু, কারণ ওদের ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয় নাই, অন্য কোনো কিছু চেঞ্জ হয় নাই, শুধু শিকলের লেন্থটা হচ্ছে চেঞ্জ হয়েছে। তুমি যদি আরো দেখতে চাও, আরো সুযোগ আছে সম্ভবত এখানে। যেমন তুমি যদি এরকম একটা স্ট্রাকচার লেখো, দেখো গুনলে দেখবা এখনো 5টা কার্বন আছে, এখনো 12টা হাইড্রোজেন আছে, এবং এই কম্পাউন্ডটার নাম কি? 2,2-dimethyl propane। হ্যাঁ, 2,2-ডাইমিথাইল প্রোপেন। তাহলে দেখো এখানেও সেম, এটা স্টিল একটা অ্যালকেন, বাট এটার লংগেস্ট কার্বন চেইন হচ্ছে 3 কার্বনের। তাহলে বুঝতেছো বোধহয় এই যে 3টা কম্পাউন্ড তারা মিউচুয়ালি একে অন্যের সমাণু। এটা একটা ভালো অ্যান্সার, বাট তার থেকে ভালো অ্যান্সার হচ্ছে এটা বলতে পারা যে এরা হচ্ছে একে অন্যের কি সমাণু বলতো? এরা হচ্ছে শিকল সমাণু বা চেইন আইসোমার। ভাইয়া, হ্যাঁ বলো। কার্বন সংখ্যা যদি চেঞ্জ করা হয় তাহলে কি শিকল সমাণু বলা হবে? আহ বুঝি নাই তোমার প্রশ্ন। কার্বন চেঞ্জ করা আহ, বলতে? এখানে যদি হেক্সেন থাকতো তারপরে যদি হ্যাঁ। মানে 2 নম্বর কার্বন থেকে 3 নম্বর কার্বনে দিতাম আমি এই যে এক্সট্রা শিকলটা, হ্যাঁ, কোনো সমস্যা তাহলে নাই কি তো। মানে ওই জায়গাটার নাম কি হইতো তখন, মানে এইখানেও কি না, এরকম? না একটা ধরো 2-মিথাইল পেন্টেন আর একটা হচ্ছে 3-মিথাইল পেন্টেন, এরা কি শিকল সমাণু একে অপরের? 2-মিথাইল পেন্টেন আর 3-মিথাইল, প্রথম কথা 3-মিথাইল পেন্টেন নামে কি কিছু সম্ভব?
মানে তুমি বোধহয়, আচ্ছা আমি তোমার প্রশ্ন বোধহয় কিছুটা বুঝতে পারছি। 1 2 3 এইটা। এইটা আরেকটা মানে এর আচ্ছা মানে পরেরটাই তুমি হচ্ছে। বলতেছো একটা হচ্ছে এইখানে, তাই না? এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোনো প্রবলেম নাই তো। 1 2 এটা 3 শিকল। 4 5 6। তুমি কার্বন হাইড্রোজেন যদি সেম সেম থাকে, থাকবে মনে হচ্ছে, তো সমস্যা নাই। এইটা হচ্ছে তোমার কত কত, উম, তুমি এটাকে বলতেছো হচ্ছে 3 মিথাইল পেন্টেন, আর এটাকে তুমি বলতেছো হচ্ছে 2 মিথাইল পেন্টেন। তোমার প্রশ্ন কি দুইটা আইসোমার কিনা নাকি চেইন আইসোমার কিনা, শিকল সমাণু কিনা? শিকল সমাণু কিনা। না, তুমি যদি প্রশ্ন করো এটা সমাণু কিনা, ট্রু সমাণু, কিন্তু তুমি যদি বলো এটা শিকল সমাণু কিনা, এটা তো শিকল সমাণু হবে না। শিকল সমাণু বলবা কেমনে? এটাও 5 কার্বনের, এটাও হচ্ছে 5 কার্বনের, শিকলের লেন্থ তো চেঞ্জ হয় নাই। এইটাকে তখন তুমি ওই যে পরের সমাণুগুলোর নাম শুনলে তুমি এটাকে অন্য কোন ক্যাটাগরিতে ফেলতে পারবা, সেটা হয়তো তুমি জানতে পারবা আর কি। তুমি তো মাত্র ফার্স্ট লেভেলটা শুনলা, তো এটা শিকল সমাণু হবে না এটা বলে দিলাম। আর এটা সমাণু হবে সেটাও ঠিক আছে, তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়ে, এটা তুমি পরের এক্সাম্পল গুলো দেখলে হয়তো কোনো একটা ক্যাটাগরিতে এটাকে ফিট করাইতে পারবা। জি ভাই, বুঝছি। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে শিকল সমাণু নিয়ে আপাতত আমাদের বেশি কিছু বলার নাই, তোমরা হয়তো পয়েন্টটা বুঝতে পারছো। আমরা শুধু শিকলের লেন্থ চেঞ্জ করব, শুধু এতটুকুই আমাদের কাজ। এবং আমরা যদি একই রকম মানে আণবিক সংকেতের সমাণু পেতে থাকি, তখন আমরা এগুলোকে শিকল সমাণু বলতে পারবো। তো পুরো বেসিক যেটা ওই যে জুবাইরের কথা শুনে বোঝা যাচ্ছে যে শুধু তুমি একটা ক্লাসিফিকেশন শুনলে তোমার আইডিয়া ক্লিয়ার হবে না। তুমি বাকিগুলো যদি শুনে ফেলো একবারে, তখন তোমার খুঁজতে সুবিধা হবে যে আসলে ঠিক আছে এটাকে এইটা বলবো না, তাহলে কি বলবো। তো সেকেন্ড যে সমানুতা আমাদের ছিল সেটার নাম আমরা কি ভাইয়া একটা বলেছিলাম? প্রশ্ন ছিল শিকল সমাণু হ্যাঁ নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। মানে তাহলে কি একটা নির্দিষ্ট সংখ্যক শিকল সমাণু পাওয়া যাবে না যে কোনো একটা যৌগের? হ্যাঁ, যে কোনো যৌগের মানে সমাণু কোনোটাই আসলে আনলিমিটেড না, তুমি ঘুরে ফিরে ওই লিমিটেড সংখ্যকই পাবা আর কি, যদিও এটা এক এক যৌগের পেন্টেনের জন্য। পেন্টেনের কি তাহলে দুইটাই শিকল সমাণু বা তিনটা, যেই তিনটা আমরা লিখলাম। তিন? মানে পেন্টেনের না, পেন্টেনের বললে দুইটা, বাট C5H12 এর বললে হচ্ছে তিনটা আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে, যেমন এর বাইরে তুমি কিন্তু আর কোনো শিকল সমাণু পাচ্ছ না অ্যাটলিস্ট। তো যা দেখতেছো এটাই, আরো যদি বড় কার্বনের কম্পাউন্ড না সেখানে হয়তো আরো কয়েকটা বাড়বে, বাট লিমিটেড, নির্দিষ্ট সংখ্যকই হবে। যতক্ষণ পর্যন্ত শিকল হচ্ছে লিমিটেড, ততক্ষণ পর্যন্ত শিকল সমাণু হচ্ছে লিমিটেড। অবস্থান সমাণু এই কথার মানে হচ্ছে ওই যে চেইন ফিক্সড, শিকল নিয়ে টানা হেঁচড়া হবে না, শুধু কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন হবে। ঠিক আছে, এক্সাম্পল দিব, বাট আগে কথা বুঝে নাও। সেটা হচ্ছে চেইন নিয়ে কোনো মাতামাতি নাই, চেইনের দিকে তাকাবো না। ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক যেটা একটা যৌগের, সেটা যদি অবস্থান পরিবর্তন করে, অবস্থান পরিবর্তন করা বলতে একটু আগে ছিল 1 নাম্বার কার্বনে, এখন যদি দেখি সেটা 2 নাম্বার কার্বনে, 3 নাম্বার কার্বনে, ওটা দৌড়াচ্ছে, মনে হবে যে আমাদের ফাংশনাল গ্রুপটা দৌড়াচ্ছে আর কি, এক কার্বন থেকে আরেক কার্বন, এরকম যদি মনে হয়, তখন এটাকে আমরা বলবো হচ্ছে অবস্থান সমান। ঠিক আছে। বিনিতা বলছে যে যদি একটা কম্পাউন্ড দিয়ে বলে কয়টা চেইন আইসোমার পসিবল, তখন কি দেখে বলা যাবে নাকি বের করে বলতে হবে? আচ্ছা বিনিতা, এটা মনে হয় তোমার ওই যে ওই প্রশ্নটাই ছিল না, ওই যে মানে যেই প্রশ্নটা ওই যে পরে বলবো বলতেছিলাম, ওই প্রশ্নটা বোধহয় কাছাকাছি একটা প্রশ্নই ছিল, যে কতগুলি হচ্ছে স্ট্রাকচার পসিবল। আচ্ছা মানে আমি ব্যাকগ্রাউন্ড সহ বলি, বিনীতা হচ্ছে আমাকে একটা প্রশ্ন পাঠাইছিল যে যে এরকম প্রশ্নটা কিছুটা এরকম সিমিলার, যে ধরো কতগুলি শিকল সমাণু বা কতগুলি কাঠামো সম্ভব। তো ওদের বোধহয় অলরেডি কোনো একটা টেস্টে মানে ক্লাস টেস্ট হোক বা পরীক্ষা হোক, সেখানে এই প্রশ্নটা হচ্ছে আসছিল। তো ওই কয়টা পাওয়া যাবে সেই উত্তরটা আমি দেই না, আমি বলছিলাম যে আমরা ক্লাসে এটা ডিসকাস করব। তো ক্লাসের ডিসকাশনটা হচ্ছে এই ধরনের কোশ্চেনে আসলে কোনো অ্যান্সার নাই, অ্যান্সার নাই বলতে রেডিমেড কোনো অ্যান্সার নাই, কোনো ফর্মুলা বা কোনো কিছু নাই যেটা দিয়ে তুমি ডিরেক্টলি সংখ্যাটা বের করে নিতে পারবা যে কতগুলি সমাণু পাওয়া যায়। এটা হচ্ছে পিওরলি ম্যানুয়াল টাস্ক, এটা করে করে হচ্ছে বের করতে হয়। তো এই কারণে এটা সলিউশন নাই, বাট এটা স্ট্র্যাটেজি আছে। সেটা হচ্ছে এই ধরনের কোশ্চেন পেলে স্টেপ ওয়ান, কোশ্চেন পড়ার পর ইমিডিয়েটলি কোশ্চেন স্কিপ করতে হয়, মানে পরে কোশ্চেনে চলে যেতে হয়, এই কোশ্চেনের পিছনে সময় দেওয়া যাবে না। আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট টাস্ক, সেটা হচ্ছে এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আশেপাশের ফ্রেন্ড বা ক্লাসমেট যারা আছে তাদেরকে বলতে হবে যে এটা কত আসে।
তো যদি ওদেরকে কনভিন্স করে গোছাই দিতে পারো তাহলে তুমি তোমার মতো করে অন্যগুলো অ্যান্সার করতে থাকবা, আর ওরা তোমার পক্ষ থেকে হচ্ছে এটা বের করতে থাকবে। তো তুমি অন্যগুলো অ্যান্সার করে ততক্ষণ হয়তো একটা মানে ওদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতে পারবা যে ওরা কি করতেছে। আর যদি কেউই না করে সেক্ষেত্রে তোমার কোনো উইন লস কিছুই নাই, তুমি এটা ইমিডিয়েটলি স্কিপ করে যেহেতু চলে গেছিলা অন্যগুলো করবা। সবগুলো শেষ করার পরে যদি দেখো তোমার হাতে স্টিল টাইম আছে, যেটা যত সেকেন্ড যত মিনিটই হোক, তখন তো তোমার আর হারানোরও কিছু নাই, পাওয়ারও কিছু নাই, তখন তুমি ম্যানুয়ালি করতে থাকবা, যা আসে তাই। মানে পরিসংখ্যান বলে তুমি যদি এক্সামের নর্মাল টাইমে ধর এটা 4 নাম্বার প্রশ্ন ছিল, তুমি যদি তখন এটা করতে যাও অনেকগুলা প্রবলেম। প্রথম কথা, ডিরেক্ট কোনো ফর্মুলা নাই, তোমাকে করে করে বের করতে হবে। করলে দেখবা সমানুতাপ এই ধরনের কাঠামো বের করা এমন এক ব্যাপার, মানে এটা মেন্টাল স্টেবিলিটির উপর ডিপেন্ডেন্ট আর কি, এক্সাম হল বেস্ট জায়গা না এগুলো করার, ম্যানুয়ালি বের করার। তো তুমি প্রথমবার বের করবা দেখবা যে 5টা স্ট্রাকচার আসছে, তুমি 3বার রিভিশন দিলে দেখবা যে একটা স্ট্রাকচার বেড়ে গেছে। এইগুলা হচ্ছে প্রবলেম। তো একটা একটা করে দেখবা যে স্ট্রাকচার বাড়তেছে এবং তোমার কনফিউশন বাড়তেছে। একবার যদি কাঠামোর সংখ্যা একটা বেড়ে যায় তখন তোমার আরো 2বার রিভিশন দিতে ইচ্ছা করবে যে আসে কিনা। তো তুমি আরো 2বার রিভিশন দিবা। তারপর যদি বাড়ে তাহলে এক লেভেলের কনফিউশন, যদি না বাড়ে তখনও কনফিউশন যে তুমি কোনো কিছু মিস করতেছো কিনা। তো এমন রেকর্ড আছে যে এটার পিছনে অনেকক্ষণ সময় দেওয়ার পরও আলটিমেটলি এফোর্ট দেওয়ার পরও দাগায় নাই কনফিউশনের কারণে যে আমি কি ভুল অ্যান্সার দিচ্ছি কিনা। তো এই কনফিউশন থেকে আমার মনে হয় বেস্ট এফিসিয়েন্সি হচ্ছে মানে এই ধরনের কাঠামো বের করতে বললেই শুধু একটা কেস হচ্ছে এক্সক্লুসিভ এবং মানে এই নিয়মের বাইরে, সেটা হচ্ছে অলরেডি ক্লাসে করতে করতে যে যদি মানে কোনোটা অলরেডি মুখস্থ হয়ে যায়, যে ধরো তোমার প্রোপেন বা বিউটেন বা পেন্টেন, একটু আগে দেখলা যে পেন্টেনের 3টা স্ট্রাকচার, তো পেন্টেন চলে আসছে শিকল সমানুগুলোই চাইছে, তো সেইটা তোমার স্কিপ করার দরকার নাই। যদি একদম পেয়ে যাও আর কি মৌকা মতো তাহলে হচ্ছে দিয়ে দিবা। আর বাকি সবকিছু হচ্ছে আশেপাশের মানুষজনকে একটু দিয়ে দিবা আর কি। বুঝছো বিনিতা, এইটা হচ্ছে মূল ঘটনা। আর যদি আশেপাশের পোলাপানকে তোমার মানে তুমি ধরো মুচকে মুচকে হাসতেছে এরকম কিছু দেখে যদি তারা বুঝে ফেলে যে তুমি ওদেরকে গাধার খাটুনি খাটাইতে চাচ্ছ, তো সেই জন্য হচ্ছে নাক মুখ যথাসম্ভব মানে নির্লিপ্ত রাখার চেষ্টা করবে এবং ওদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করবা, মানে নিজের এমসিকিউ দাগাতে দাগাতে ওদেরকে মোটিভেট করবা যে এমসিকিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো করতে কিন্তু অনেক আনন্দ হয়। তো বাকিরা যেন ঝাঁপায় পড়ে এটা করে আর কি। বা তুমি ওদেরকে ভুলভাল ইনফরমেশন দিয়েও ঝামেলা ফেলতে পারো যে তুমি অলরেডি 3-4টা বের করছো, আরো আছে কিনা বুঝতেছো না। তো তার একটু প্রশংসা করবা যে আমি শুনছি যে তুমি সমাণু বের করাতে অনেক এক্সপার্ট, আমি তো 4টা পাইছি, তুমি আর পাও কিনা দেখো। এরকম সামান্য তেল ঘি দিলে দেখবা যে সবাই মিলে ঝাঁপায় পড়ে তোমার পক্ষ থেকে সমাণু বের করতে থাকে। ঠিক আছে। তো এটা আসলে ওইভাবে সলিউশন নাই, বটম লাইন হচ্ছে এটা ফর্মুলা নাই। সবাই এক্সপেক্ট করে যে ফর্মুলা থাকবে, এন এর মান বসাবো আর সমানুর সংখ্যা আসতে থাকবে, বিষয়টা আসলে এরকম না। এটা হচ্ছে তোমাকে করে করেই বের করতে হবে, এটা হচ্ছে মূল কথা আর কি। ঠিক আছে, এবার আমরা মূল প্রসঙ্গে আসি। এইখানে একটু দেখি অবস্থান সমানতার এক্সাম্পল দেই নাই। অবস্থান সমানতার এক্সাম্পল হতে পারে এরকম, বলো এই যোগের নাম কি? পেন্টানল। পেন্টানল বা হচ্ছে পেন্টানল 1, ঠিক আছে সমস্যা নেই, একটা হলেই হয়। এখন এক কাজ করতে পারি, আমরা আণবিক সংকেত এবারে লিখি না, এটা আণবিক সংকেত কত, 1 2 3 4 5, 5টা কার্বন C5। হাইড্রোজেন কয়টা আছে, 3 2 5 2 7 2 9 2 11 আর 1 12। তো হাইড্রোজেন আছে হচ্ছে 12টা, অক্সিজেন আছে হচ্ছে একটা। তো C5H12O, মানে এটার একটা সমাণু আমরা লিখলাম প্রথমে, একটা কাঠামো লিখলাম, এরকম আসলো পেন্টানল 1। দেন এরকম একটা যৌগ যদি আমরা পাই, এটার নাম কি হবে? কারো মনে টনে আছে? পেন্টান টু অল। হ্যাঁ, এত কাহিনী লাগবে না, পেন্টানল 2। বলতো এরপরের কার্বনটা যদি আমরা শিফট করি, এটার নাম কি হবে? পেন্টানল 3। যদি আরেকটা কার্বন শিফট করি, কি নাম হবে এটার? পেন্টানল 2। পেন্টানল 4। না ভাই 2।
পেন্টানল 2। ঠিক আছে, গুড। তো এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে, মানে একবার এরকম আনন্দ পেয়ে গেলে যে ওইচ কে সরে সরে সরাচ্ছে একটা করে সমাণু পাওয়া যাচ্ছে, তো ঠেলতে ঠেলতে পেন্টানল 4 এগুলো লিখে ফেলবা আর কি অনেকেই গতি জড়তার কারণে। তো এই ধরনের গতি জড়তার মধ্যে পড়া যাবে না। এবং খেয়াল করতে হবে এটা পেন্টানল 2, তার মানে এইটা হচ্ছে আরেকটা সচেতনতা যে একে তো কাঠামোটা ঠিক মতো লেখা, নাম বলতে পারা, আর দ্বিতীয়ত পেন্টানল 2 যেহেতু আগে তুমি একবার লিখছো, তো রিপিটেশন হলে মার্ক দিবে না, মানে একটা এমনি তো তোমার কেটেই দিবে। তো পেন্টানল 2 একবার লেখাই যথেষ্ট আর কি, মানে দুইবার লিখলে দুইটা সমানু হবে না, দুইটা আসলে একই যৌগ, এটা বুঝাতে চাচ্ছিলাম। আর জুবাইর বুঝতে পারছো, মানে তুমি যে প্রশ্নটা করছো এটা কোন সমানুতার মধ্যে নিয়ে আসা যাবে? জি ভাইয়া বুঝছি। তো ওইটা সমানু, বাট ওটা শিকল সমানু হবে না, এটা অবস্থান সমানু হবে। আহ জিদান বলছো যে ওইচ উপরে নিচে থাকলে আলাদা কাউন্ট হবে কিনা, না উপরে নিচে থাকা না, এখানে মূল বিষয়টা বুঝতে হবে কানেক্টিভিটি কোন কার্বনটার সাথে আছে, এইটা হচ্ছে মূল ব্যাপার। কারণ আমরা যেগুলো লিখি আসলে তো ওইচ এর উপরে নিচে থাকার কোনো বিষয় না, ও কার্বনটার সাথে কানেক্টেড জাস্ট, বুঝছো? এবং তুমি একটা যৌগ, মানে এভাবে চিন্তা করো, একটা যৌগ তুমি ধরো উপরে যেটা দেখতেছো আর একই যৌগ নিচে আছে, তুমি উপরেরটাকে এরকম ঘুরাইলেই তো নিচে চলে আসবে। তো তুমি তো যৌগ বেসিক্যালি একটাই নিয়ে রাখছো হাতে, এটাকেই তুমি সোজা করে দেখতেছো, ডানে বামে বাঁকা করে দেখতেছো, এগুলাকে আমরা সমাণু বলবো না। সমাণু হওয়ার একদম মূল 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 ক্রাইটেরিয়া হচ্ছে যৌগ দুইটা ভিন্ন হইতে হবে, ঠিক আছে? তো যৌগ দুইটা যদি ভিন্ন না হয়, একই যৌগকে আমরা ঘুরায় পেঁচায় দেখতে থাকি, ওগুলাকে সমাণু বলা হবে না। এটা মাথায় রাখবো সময়, ঠিক আছে? তাহলে অবস্থান সমাণু নিয়ে আপাতত আমাদের আর কিছু বলার নাই, আমার মনে হয় মূল বেসিকটা বুঝতে পারলেই হয় আর কি। থার্ড হচ্ছে কার্যকরীমূলক সমাণু। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, এইটা বেশ ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, সিকিউ এমসিকিউ সবকিছুর জন্যই। কার্যকরীমূলক সমাণু মানে তুমি একটা বিষয় খেয়াল করছো, শিকল সমাণু বা অবস্থান সমাণু যে দুইটা আমরা দেখলাম, সেখানে যৌগটার মূল মাদার প্যাটার্নটা চেঞ্জ হয় না, মানে অ্যালকেন মানে অ্যালকেন, অ্যালকোহল মানে অ্যালকোহল, সেটা চেঞ্জ হয় না। শুধু শিকলের লেন্থ চেঞ্জ হয়, কার্যকরীমূলকটার অবস্থান চেঞ্জ হয়, কার্যকরীমূলকটা নিজে চেঞ্জ হয় না। তো কার্যকরীমূলক সমাণুতে এইটাই মূল জিনিসটাই চেঞ্জ হয়ে যায়, যে একই আণবিক সংকেত বাট কার্যকরীমূলক যদি ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তাহলে আণবিক সংকেত তো সেম থাকবেই, বাট যখন তুমি গাঠনিক সংকেত লিখবা, তখন ওই দুইটা যৌগের মানে কার্যকরী মূলকই চেঞ্জ হয়ে যাবে। আমি জানি না বুঝতেছো কিনা কোন লেভেলের সিভিয়ার ব্যাপার হচ্ছে, যে যৌগের পুরো নেচারই চেঞ্জ হয়ে গেছে, দুইটা পুরো ভিন্ন প্রজাতির যৌগ তুমি পাবা আর কি। এই ধরনের সমানুতাকে বলা হয় কার্যকরীমূলক সমাণু। সবচেয়ে ফেমাস এক্সাম্পল যেটা, কোনটা? C2H6O। ফেমাস এই জন্য যে ছোট সংকেত, সুখী সংকেত, ঠিক আছে? এটা এসএসসির বইতে একটা সময়ে খুব প্রবল ভাবে লেখা থাকতো। C2H6O, এটাকে দেখো কি কি প্যাটার্নে লিখতে পারো, একটা হচ্ছে CH3CH2OH, এটা লেখা যায়। আবার CH3OCH3, এটাও লেখা যায়। OH কিসের ফাংশনাল গ্রুপ? অ্যালকোহলের। তো ইথানল এই যৌগটার নাম আমরা জানি। আর ও, এটা কিসের কার্যকরী মূলক? ইথার। এই যৌগটাকে বলে মিথক্সিমিথেন আইইউপিএসসি স্ট্যান্ডার্ডে। আর পুরানো নিয়মে তুমি ডাইমিথাইল ইথার টাইপ বলতে পারো আর কি। এনিওয়ে, তো এই C2H6O থেকে এটাও আসে, C2H6O থেকে তুমি এটাও লিখতে পারো। দেখো একই যৌগ, সমাণু অবশ্যই, যেহেতু আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু দুইটার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, একটা অ্যালকোহল একটা হচ্ছে ইথার। এই ধরনের সমানুতা গুলাকে বলে হচ্ছে কার্যকরীমূলক সমাণু, ঠিক আছে? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তো এইখানে একটা ছোট্ট ঝামেলা হচ্ছে, আগের সমানুগুলো যেমন সংকেত নাড়াচাড়া করলেই চলে আসতো, ওই শিকল কম বেশি করতেছি, ওএইচ মূলক বা কার্যকরী মূলকে ডানে বামে সরাচ্ছি, চলে আসতো। কিন্তু কার্যকরী মূলক সমাণু তুমি বুঝবা কিভাবে, যে অ্যালকোহলের সাথে যে ইথারকে ফিট করাইতে হবে, এইটা বুঝাই তো একটা বিশাল ডিফিকাল্ট ব্যাপার। কারণ অ্যালকোহল তুমি যদি বলো অ্যালকোহলের কার্যকরী মূলক সমাণুকে, তুমি নতুন কোন একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করো, তার কি করা উচিত? সে এই অ্যালকোহলের সাথে মিল রেখে, মানে দুই কার্বনে অ্যালকোহলের সাথে মিল রেখে দুই কার্বনে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, মানে যত যৌগ সম্ভব সব তার একবার করে লিখে তারপর মিলায় মিলায় দেখা উচিত কোনটার সাথে কোনটা মিলে যায়। অতএব আমরা যত রেডিমেড অ্যান্সারটা বলতে পারলাম, মানে একটা স্টুডেন্টের জন্য কিন্তু এটা অতখানি সহজ হওয়ার কথা না।
যে রেডিমেড জানা বা লিখতে পারা যে কে কার সমাণু হবে, কোথায় খুঁজলেই তুমি পেয়ে যাবা কোন বাস্কেটের মধ্যে এটা সমাণু রাখা আছে। এই কারণে এইটার জ্ঞান অর্জনটা খুব জরুরি। যে কার্যকরীমূলক সমাণু অলরেডি আমরা কিছু বিখ্যাত সেট তৈরি করে রাখছি, কিছু জোড়া বা পেয়ার টাইপ তৈরি করে রাখছি। এই পেয়ারটা যারা জানবে তাদের জন্য এই পরিশ্রমটা অনেকখানি কমে আসবে। তারা জানে যে অনেকগুলো বাস্কেট রাখা আছে, সব বাস্কেট খোঁজার দরকার নাই, পার্টিকুলার কোন বাস্কেট খুঁজলেই তুমি ওর জোড়া পেয়ে যাবা, ওর কার্যকরীমূলক সমাণুটা পেয়ে যাবা। আর তুমি যদি সেই জোড়া বা প্যাটার্ন না জানো তাহলে তোমার সব বাস্কেট খুঁজতে হবে, যেটা বাস্তবে আসলে অসম্ভব, তুমি করতেই পারবে না ওটা। তো জোড়াগুলা কয়েকটা হচ্ছে, আচ্ছা ওই যে আমাকে মুনতাহা হচ্ছে অলরেডি কয়েকটা জোড়া লিখে পাঠাইছো, গুড। তো লিখে রাখো অ্যালকোহল, এর সাথে অলওয়েজ জোড়া বেঁধে কে থাকবে বলো তো? ইথার। এটা হচ্ছে একটা পেয়ার। সো তোমার চিন্তাই করা লাগবে না, তুমি কোনো ইথার সংকেত পেলে 100% শিওর থাকো তুমি এটাকে অ্যালকোহল হিসেবে লিখতে পারবা। আবার অ্যালকোহল পেলেও তুমি 100% শিওর থাকো তুমি এটাকে আগে পিছে করে একটা ইথারের মতো করে লিখতে পারবা। অ্যালডিহাইডের জোড়া হচ্ছে কিটোন। যেই যৌগকে অ্যালডিহাইডের কার্যকরী মূলক সমেত সুন্দর করে লেখা যাবে সেটাকে কিটোনের মতো করেও লিখতে পারতে হবে, মানে লেখা যাবেই, আটকানো যাবে না ওটাকে। আরো জোড়া আছে যেমন কার্বক্সিলিক অ্যাসিড, তার সাথে হচ্ছে অ্যাস্টার। যেটাকে এসিডের মতো করে লেখা যায় সেটাকে অ্যাস্টারের মতো করেও লেখা যায়। তারপর এগুলা মেইন উপরে যে লেখা আছে, পরের গুলো হচ্ছে খুঁটিনাটি, অ্যালকিন এবং ধরো সাইক্লো অ্যালকেন। এরকম আরো আছে, মানে খুঁজলে খুঁটিনাটি আরো 2-3টা জোড়া হচ্ছে পাওয়া যাবে, বাট এখানে যে কয়েকটা জোড়ার কথা বলা আছে এগুলা কোনোভাবেই ভোলা যাবে না। তো তোমরা টেক্সট বইও দেখতে পারো, বইতে তো ধরো গণহারে লেখা থাকবে, আরো তুমি ওখান থেকে যে যত জোড়া সংগ্রহ করতে পারবা তার এটার বেসিক তত ভালো, এটা বলতে হবে আর কি আমাদের। ঠিক আছে, যেমন ধরো আমরা আরেকটা র্যান্ডম এক্সাম্পল নেই। ধরো এটা অ্যালডিহাইড, 4 কার্বনে অ্যালডিহাইড, CH3 CH2 CH2 CHO। এটাকে আমরা বলি কি বলতো, বিউটান্যাল। ঠিক আছে, এটা যেহেতু অ্যালডিহাইড এটাকে কিটোনের মতো করেও লেখা যাবে। দেখো তুমি যদি দেখো এখানে কার্বন হচ্ছে 4টা, হাইড্রোজেন হচ্ছে 8টা, অক্সিজেন হচ্ছে একটা। তো C4H8O, এটাকে তুমি এইভাবেও লিখতে পারবা, এইভাবেও লিখতে পারবা। এটা হচ্ছে কিটোন, এটাকে আমরা বলবো হচ্ছে বিউটানন 2। তো সবার কাছে আইডিয়া হয়তো ক্লিয়ার, মানে আমরা এই জোড়াগুলো যদি জেনে রাখি তাহলে খুব ইজিলি একটা পেলে আরেকটাকে আমরা লিখে নিতে পারবো। ঠিক আছে, আমরা আজকে আরেকটা দেখবো লিস্ট, এটা হচ্ছে টটোমারিজম। সময় পেলে মেটামারিজম দেখবো, নাহলে মেটামারিজমটা নেক্সট দিনে চলে যাবে। তো একটা জিনিস খেয়াল করছো, নামকরণের মানে টপিকের নামে একটা খুব সিগনিফিকেন্ট চেঞ্জ আসছে। এতক্ষণ ধরে নামগুলো এক ধাঁচে ছিল, শিকল সমাণু, অবস্থান সমাণু, কার্যকরীমূলক সমাণু, দেন অল একটা সাডেন একটার নাম হচ্ছে টটোমারিজম, একটার নাম হচ্ছে মেটামারিজম। তো টটোমারিজম কথাবার্তা না বাড়া এখানে আমরা বলতে শুরু করি। টটোমারিজম হচ্ছে, এভাবে লিখো প্রথমে, বিশেষ ধরনের, মানে এই নামগুলো একটা ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে এগুলো আসলে ইউনিক না, মানে নতুন কোনো কনসেপ্ট না। এগুলো হচ্ছে উপরের তিনটাকে ব্লেন্ড করে জগা খিচুড়ি বানায় তারপর এগুলাকে বানানো হয়েছে। টটোমারিজম মানে হচ্ছে বিশেষ ধরনের কার্যকরী মূলক সমাণু। বিশেষ ধরনের কার্যকরীমূলক সমাণু, তার মানে কার্যকরীমূলক সমাণুতে আমরা যা যা শিখে আসছি সেটার একটা বিশেষ সাবসেটের নাম হচ্ছে টটোমারিজম। তো সেই বিশেষত্বটা কি, কোন বৈশিষ্ট্য থাকলে আমরা আসলে কার্যকরীমূলক সমাণুতাকে টটোমারিজম নামে ডাকতে পারবো, সেটা হচ্ছে এই যে আমরা আগের এত রকমের সমাণু দেখলাম, আমরা যেন কেউ এটাকে ভুলভাবে না বুঝি। এই যে আমরা পেন্টানল 2 পেন্টানল 3 লিখলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা যৌগ। ধরো আমি ঢাকাতে হচ্ছে পেন্টানল 2 নামক একটা যৌগ দেখলাম,
আমি রাশিয়াতে হচ্ছে পেন্টানল 3 নামে একটা যৌগ পেলাম, তখন আমি হঠাৎ করে খেয়াল করলাম যে দুইটা যৌগেরই তো আণবিক সংকেত সেম, তো আমি বললাম যে আরে এই দুইটা যৌগ তো সমাণু। ঘটনাটা হচ্ছে এরকম, মানে প্রত্যেকটা যৌগ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, এক একটা মেবি এক এক জায়গা থেকে আমি সংগ্রহ করতেছি, ব্যাপারটা এরকম। মানে এইখানে একটা যৌগের সাথে আরেকটা যৌগের ইন্টারনাল কোনো সম্পর্ক নাই, মানে পেন্টানল 2 থেকে পেন্টানল 3 আসতে হবে এরকম কোনো সম্পর্ক কিন্তু নাই। প্রত্যেকটা যৌগ এই ইউনিভার্সে সেপারেটলি এক্সিস্ট করতে পারে যদি সেই যৌগের সন্ধান আমি পাই, এবং আমি তখন বলতে পারবো যে আসলে এই দুইটা যৌগ একে অন্যের সমান। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো এই টটোমারিজমের ভিতরে প্রথম একটা স্পেশালিটি থাকে, সেটা হচ্ছে এইখানে এক কার্যকরী মূলকের যৌগ থেকে অন্য কার্যকরী মূলকের যৌগ তৈরি হতে হয়। মানে এইখানে ভিন্ন ভিন্ন, একটা ঢাকা একটা কোরিয়া একটা রাশিয়া পেলে হবে না, এখানে একটা যৌগ থেকে আরেকটা যৌগ হচ্ছে তৈরি হবে। ফাংশনাল গ্রুপ 1 যৌগ থেকে ফাংশনাল গ্রুপ 2 এর যৌগ তৈরি হবে, এবং শুধু এইটাই না, এই দুইটা যৌগের মধ্যে বারবার আসা যাওয়া চলতে থাকবে, এবং যেটাকে বলতে পারি আমরা একটা উভমুখী বিক্রিয়া হবে, এবং এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকবে। দেখো কত রকমের কমপ্লেক্স সিচুয়েশন। এই কন্ডিশন গুলা যদি ভ্যালিড হয়, ট্রু হয়, তখন আমরা এই দুইটা যৌগের মধ্যে যে সমানুতার সম্পর্ক আছে এটাকে হচ্ছে টটোমারিজম বলবো। তো ব্যাপারটা চিন্তা করো, ফাংশনাল গ্রুপ 1 এর একটা যৌগ আর ফাংশনাল গ্রুপ 2 এর একটা যৌগ, এই দুইটা যৌগ আবার একই আণবিক সংকেত বিশিষ্ট। দেখো কথাবার্তা বোঝা যাচ্ছে কিনা? প্রথম কন্ডিশন হচ্ছে বামের এবং ডানের যৌগ দুইটার আণবিক সংকেত সেম। দেন আমি বামের যৌগের দেখতেছি কার্যকরী মূলক একরকম, ডানের যৌগের কার্যকরী মূলক আরেক রকম। তাহলে এই দুইটা যৌগকে কোন পরিচয়ে পরিচিত হইতে হবে? এরা পরস্পর কি ধরনের সমান? বোঝা যাচ্ছে? এরা হচ্ছে পরস্পরের ফাংশনাল গ্রুপ কার্যকরী। আইসোমারিজম বা হচ্ছে কার্যকরী মূলক সমাণু। কিন্তু অন্য কার্যকরী মূলক সমাণু থেকে এই কার্যকরী মূলক সমাণুর পার্থক্যটা কোন জায়গায়? এই জায়গাটা হচ্ছে পার্থক্য, যে অন্য সমাণুর ক্ষেত্রে এই জিনিসটার কোনো প্রয়োজনীয়তাই নাই, এই জিনিসটা থাকার কোনো দরকারই নাই, কিন্তু এইখানে এটা হচ্ছে বাধ্যতামূলক, যে প্রথম যৌগ থেকে দ্বিতীয় যৌগ তৈরি হইতে হবে অটোমেটিক, নিজে নিজে স্বতঃস্ফূর্ত ভাবে একটা কাঠামো থেকে আরেকটা কাঠামো তৈরি হবে। এবং শুধু তৈরি হলেই হবে না, এই কাঠামোটা আবার আগের কাঠামোতে ফেরত আসবে, আবার সামনে যাবে, আবার পেছনে আসবে। তো আসা যাওয়ার মধ্যে থাকবে, আসা যাওয়ার মধ্যে থাকবে, এটাকে আবার তুমি সহজ ভাষায় বলতে পারো এদের মধ্যে একটা গতিশীল সাম্য অবস্থা চলতে থাকবে। ঘটনা কিছু বোঝা যাচ্ছে? মানে শুনতে পাচ্ছ? বোঝার কিছু নাই এখানে, জিনিসটা একদম বেসিক, মানে সংজ্ঞা জানার মতো, তো জানতে হবে। তার মানে টটোমারিজমের সময় এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আগে পরে দুইটা যৌগ যেন পরস্পরের সমানু হয়, মিনিং আণবিক সংকেত সেম হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। গাঠনিক সংকেতের কোন জায়গাটা ভিন্ন হবে? কার্যকরী মূলক ভিন্ন হবে। কার্যকরী মূলক ভিন্ন হলে এদেরকে আমাদের কি সমাণু বলা উচিত? কার্যকরী মূলক সমাণু বলা উচিত। কিন্তু এদেরকে আমরা কার্যকরী মূলক সমাণু না বলে টটোমারিজম কখন বলতে পারবো? যখন এই দুইটা কাঠামোর মধ্যে একটা থেকে আরেকটা, মানে পরস্পর থেকে পরস্পরের আসা যাওয়া এবং একটা থেকে আরেকটা তৈরি হওয়া, এই ঘটনাটা যখন বিদ্যমান থাকবে, তখন এটাকে আমরা টটোমারিজম বলবো। ঘটনা কি বোঝা গেল কিছু? এই এক্সাম্পলটা যদি দেখো, বাম দিকের যে যৌগটা বা ডান দিকের যে যৌগটা, দুইটার কিন্তু আণবিক সংকেত সেম, C3H6O। দেখো এটাও C3H6O, এটাও কিন্তু 1 2 3, 3 2 5 আর 1 6। এই আমরা একটু ভুল করে ফেলছি মনে হয়, এরকম একটু চেক টেক করে দেখো, নাহলে কিন্তু তালগোল পাকায় যাবে, বুঝছো? এখন ঠিক আছে, C3H6O আগেও আছে পরেও আছে, বাট বলতো কি ঠিক নাই? এইটা একটা কিটোনের ফাংশনাল গ্রুপ ক্যারি করতেছিল, আর এটা হচ্ছে অ্যালকোহলের বা অ্যালকিন, অ্যালকোহল বলাই ভালো, অ্যালকোহলের তো প্রায়োরিটি বেশি, অ্যালকোহলে কার্যকরীমূলক ধারণ করতেছে। তার মানে এই দুটো অবশ্যই হচ্ছে কার্যকরীমূলক সমাণু। এখন প্রশ্ন হচ্ছে এদেরকে আমরা কার্যকরীমূলক সমাণু বলবো নাকি টটোমারিজম বলবো বা টটোমার বলবো? এটা এখন ডিপেন্ড করতেছে মাঝখানে ঘটনাটার উপরে। এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন যৌগ না, যেটা বোঝা যাচ্ছে একটা থেকে আরেকটা তৈরি হচ্ছে এবং আসা যাওয়ার মধ্যে আছে। তো এই ঘটনাটাকে বলা হবে টটোমারিজম, আর এই অণু দুইটাকে একটাকে অন্যটার টটোমার, এটা হচ্ছে বলতে হবে। সবার কাছে আইডিয়া ক্লিয়ার এখন? যদি আইডিয়া ক্লিয়ার হয় তাহলে একটা প্রশ্ন আমরা করব, তোমাদের কাছে কি মনে হয় কোনটা বের করা সহজ কোনটা বের করা কঠিন বিটুইন কার্যকরীমূলক সমাণু এবং হচ্ছে টটোমারিজম?
টটোমারিজম টটোমারিজম কঠিন। এটা কি সবাই বুঝতে পারতেছো? মানে কাঠিন্যের পার্টটা কি বুঝতে পারতেছো? যে কার্যকরীমূলক সমানুরটা তুমি সেট মুখস্থ করলেই হয়ে যায়। আর এইখানে তোমার জানতে হবে বাস্তবে কোন যৌগটা থেকে কোন যৌগটা অটোমেটিক্যালি তৈরি হয়। এটা তো পড়ালেখা ছাড়া, এক্সপেরিমেন্ট করা ছাড়া, অন্য কেউ করে যদি আমাদেরকে না জানায়, মানে আমার পক্ষে বা তোমার পক্ষে তো আসলে এটা জানা সম্ভব না কোন যৌগ থেকে কোন যৌগ অটোমেটিক্যালি হচ্ছে তৈরি হয়। তো টটোমারিজম একটা এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা টপিক। এটা ইজি হইতে পারে শুধু একভাবে, তোমার সিলেবাসে যত বই আছে, মানে ভালো পরামর্শ দিচ্ছি, তোমার সিলেবাসে যত বই আছে, সিলেবাসের সব বইয়ের এক্সাম্পল লাগবে। এছাড়া তোমার হাতে কিছু নাই, টেকনিক্যালি তুমি নিজে নিজে কখনো এই জিনিস করতে পারবা না। বক্তিয়ার যেটা বলছো ওইটা বেসিক্যালি প্রশ্ন না, তুমি তো বলতে চাচ্ছ যে খাতায় এঁকে দেওয়া আছে চিহ্নিত করা, ওইটা তো কোনো প্রশ্নই না, ওটা তো তুমি বুঝতেই পারতেছো, ওইটা সহজ। বাট তোমাকে যদি আমি প্রপানন শুধু বাম পক্ষ দিয়ে বলতাম এটা টটোমার্কে, তাইলে হচ্ছে ঝামেলা আর কি, সেটা বলতে চাচ্ছি। তুমি কিন্তু নিজের ইচ্ছা মতো মন করা কোনো যৌগ লিখে উভমুখী তীর চিহ্ন দিয়ে রাখলে কিন্তু হবে না, এটা বোধহয় বুঝতে পারছো। এটা কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা কিন্তু তৈরি হইতে হবে। অতএব যেটা বলতেছি, এটা আগে ভাগে জানার, মানে কোনো নর্মাল মানুষের পক্ষে এটা জানা তো অসম্ভব আসলে। তো এই জন্য তোমাকে যেটা করতে হবে, সিলেবাসের যত বই অ্যাভেলেবল আছে তত বই থেকে উদাহরণ যেগুলা মেনশন করা আছে সেগুলা কিন্তু একেবারে গিলে খেয়ে ফেলতে হবে। আদারওয়াইজ তুমি এটা সলভ করতে পারবা না আর কি। আর এমনিতে কিছু টিপস আছে, মানে আমরা তো সবসময় খুঁজি হচ্ছে ওই বিষয়টাই, যে এখানে যেমন খুঁজাখুঁজি না করে আমরা কিছু সেট তৈরি করে নিছি, এখানেও আসলে বেসিক্যালি আমরা কিছু সেট তৈরি করে রাখছি অবজারভেশনের উপর, যে আমরা সবসময় দেখি যে এইরকম যৌগ থাকলে সে ঘুরে ফিরে ওইরকম যৌগই হয়। তো এরকম কিছু ঘটনাবলী পর্যবেক্ষণ করে আমরা কিছু ঐতিহাসিক টটোমার বের করে রাখছি আর কি। তার মধ্যে সবচেয়ে উপরের লেভেলের ফেমাস হচ্ছে কি বলতো, এটার নামই হয়ে গেছে কিটো ইনল সমাণু বা কিটো ইনল টটোমারিজম। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এক্সপেরিমেন্টালি সবসময় দেখা যায় যে কিটোন কিসিমের কোনো যৌগ যদি হয়, তাহলে সে ঘুরে ফিরে পেঁচায় টেচায় যেমনি হোক সে আসলে ইনল, মানে ইনল মানে হচ্ছে ইন প্লাস অল, মানে ডাবল বন্ড এবং ওএইচ থাকবে, এরকম যৌগে হচ্ছে কনভার্ট হয়ে যায়। এটা টটোমারিজমের একটা মানে সবচেয়ে ফেমাস এক্সাম্পল গুলির মধ্যে একটা। তো প্রথমে যেরকম কঠিন মনে হচ্ছিল যে মুখস্থ করা ছাড়া একেবারে উপায়ই নাই, বিষয়টা আসলে শেষ পর্যন্ত দেখবা ওরকম হবে না। তুমি যখন সবগুলা বইয়ের এক্সাম্পল কালেক্ট করবে, ওই জন্য তোমাদেরকে কাজটা দিলাম, ওই এক্সাম্পল কালেক্ট করে তুমি ভালো করে তাকালেই দেখবা যে যদিও আমরা বলতেছি অনেক ভাস্ট, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল, বাট তার মাঝখান থেকে আসলে কিছু নিয়ম কানুন বের করা সম্ভব, যে আরে সবসময় তো এটা থাকলে এটা হচ্ছে, ওইটা থাকলে ওইটা হচ্ছে। তো তুমি যদি খুঁজে খুঁজে এরকম দুইটা তিনটাও বের করে রাখতে পারো, বেশি না দুইটা বা তিনটা, তাহলেও ধরো বিশাল উপকার হবে। কারণ বোর্ড টোডের যে প্রশ্ন, ওখানে তো আসলে খুব চিন্তা উদ্রেককারী প্রশ্ন আসলে দেয় না, দেখবা যে ওই মধ্যে থেকে কমন পড়ে গেছে, অন্যান্য বছর তাই পড়ে আর কি। ঠিক আছে, তাহলে একটা আমরা বলে রাখলাম, দরকার হলে আরো বলে রাখবো, বাট আজকের দিনের জন্য এতটুকু হচ্ছে এনাফ। কিটো এবং ইনল সমাণু এই কথার মানে হচ্ছে কিটোন ফর্মে কোনো সমাণু দেখলে এটাকে তুমি ইনলের মতো করে লিখতে পারবা, এবং বিপরীতটাও সত্য, ইনল টাইপের কোনো যৌগ দেখলে কিটো দেখতে পাবা, এবং একমাত্র এক্সাম্পলটাও এটাকে সাপোর্ট করতেছে আর কি, আমরা যেটা দেখাইলাম এটা একটা আহা মহাবিপদ। এক্সেল হচ্ছে তো বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা কি কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, বাকি সবকিছু হ্যাং হয়ে গেছে, জুম, ওয়ার্ড টার্ট যা আছে। না, লাইসেন্স চাচ্ছে না, সে অনেকক্ষণ ধরে অন আছে, সে হচ্ছে একটা রিস্টার্ট নিচ্ছে। এখন যেটা প্রবলেম, যে রিস্টার্ট নিলে এতক্ষণ ধরে যা লিখছি এগুলা তো কিছু সেভ হবে না মনে হচ্ছে আর কি। হ্যাঁ, আমি একটু ওয়েট করতেছি। তবে এখন যেই টাইম এইটা, মানে রিস্টার্ট নিয়ে অন হবে কখন? আচ্ছা, জিদান বক্তিয়ার হচ্ছে আমাকে নানা রকমের টিপস দিচ্ছ। জিদান বক্তিয়ার, এখানে তোমার টিপস ফলো করলে এখানে যেটা সেভ হওয়ার একটা বিন্দু মাত্র সুযোগ ছিল,
সেটা বন্ধ হয়ে যেতে পারে আর কি, বুঝছো? ওই জন্য আমরা ওই ধ্বংসাত্মক পদ্ধতিতে যাচ্ছি না। একটু ওয়েট করো, 30 সেকেন্ড, আমি তোমাদেরকে। ভাইয়া টোটোমারিজমে যতটুকু বাকি আছে ওইটা কি শুধু বইলা শেষ করা যাবে না? হ্যাঁ, টটোমারিজম আসলে কিছু বলা বাকি নাই, এখন খালি একটা ছোট্ট জিনিস দেখানো বাকি। আমরা মনে হয় উল্টা কাজ করতে পারি, আজকে আর আমরা না গেলেও হবে। তোমরা বাসায় আমরা যতটুকু পড়লাম ততটুকু তোমরা একটু রিডিং টিডিং দিয়ে দেখো। মানে সেটাই, মানে পাওয়ার পয়েন্টই হচ্ছে যে বিনীতা যেটা বলছে, কেমিস্ট্রি নিতে পারতেছে না। তো জড় বস্তু হয়ে যদি ওর এই অবস্থা হয়, আমরা তোমাদের পার্টটা বুঝতে পারতেছি। সবাই এটা বাসায় দেখো, সমস্যা নাই, যে 1 মিনিটের কথা বাকি, এটা আমরা নেক্সট দিন বললেও হবে, বিশেষ কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তো এটা টাইম লাগবে, ও এখনো লোডই হচ্ছে, অনেক টাইম নিবে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য হচ্ছে আল্লাহ হাফেজ তোমাদেরকে। আমরা এগুলো পড়ে টরে আইসো, তাইলেই হবে, নেক্সট দিন যেন আমাদের অপ্রয়োজনীয় সময় খরচ করতে না হয় আর কি। আসসালামু আলাইকুম আসসালামু ভাইয়া। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সবাইকে।